বুস্টের অপেক্ষা করতেছি, আমাকে বুস্ট বানিয়ে দিলে শুরু করে দিব। সো এখন এই সাউন্ডটা বুস্ট, ইকো হচ্ছে। Yes, yes, correct. That sound is not clear actually. ওকে You আমি could আবার জয়েন করছি, আপনারা লাইনে uh, থাকেন। স্যার আপনি গ্রুপ স্যার থেকে মাঝে মনে মাঝে হয় একটু বের হতে নেটওয়ার্ক আপ পারেন। ডাউন করছে। স্যার আমরা স্যার অনেক আপনি মনোযোগী স্যার আপনার দিকে, বাট আমাদের সাউন্ডে একটু সমস্যা করে, এই জন্য মাঝে মাঝে আমাদের বুঝতে একটু হয়। নাটক কম করো। Ashton. এখন ঠিক আছে, নিয়ে আমাকে জানাবেন আপনারা। জি স্যার এখন ঠিক আছে। আগের থেকে অনেকটা ভালো। ওকে, তো কয়েকটা কথা বলেন, তারপর বুঝবো যে ঠিক আছে কিনা। একটা কথা বললে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, জাস্ট হচ্ছে আমার কথা শোনা যায় কিনা সবাই একটু মেসেজে জানালেও হবে শর্ট লিস্টের মধ্যে। হ্যাঁ স্যার শোনা যায়। sir, your voice is not very much clear. We could listen, but it's understandable. Last class, you actually used maybe one headphone. That was better, I think. And it's ওকে, not your যদি ওই, network problem. হ্যাঁ, I think যদি it's not হেডফোন your গুলো network ব্যবহার problem. করে, মানে দেখা যায় অনেক সময় আপনাদের বেশিরভাগ ম্যাক্সিমাম রিচ করতে পারেন না, এটা একটা সমস্যা, ঠিক আছে Yes, কি বলছি? তো যদি বোঝা যায় ঠিক আছে, আমার মনে হয় যে মানে অ্যাডজাস্ট করতে পারবেন তো understandable. সমস্যা হবে। Sir. It's understandable. If you, যতটুকু if, আছে পারফেক্ট আছে। Yes. আমি আমি সবাইকে আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। বিশাল সাইজের বাইম মাছ চলে এসেছে। অনেকে আমাদের কাছে বড় বড় সাইজের এই সামুদ্রিক বাইমগুলো চেয়েছিলেন, যে 7 কেজি 8 কেজি 10 কেজি সাইজ। আজকে আমাদের কাছে 5 পিস বাইম মাছ চলে এসেছে 7 কেজি থেকে নিয়ে 10 কেজি সাইজের। আপনার বিশ্বাস হচ্ছে না? চলেন আপনাকে একটু মেপে দেখাই। এটা ওজন হচ্ছে 8 কেজি 880 গ্রাম। তো এরকম সাইজের আমাদের আরো 4 পিস আছে, যাদের প্রয়োজন তারা চাইলে এখনই আমাদের ওকে, সো আপনারা আমাকে জানাবেন চার্ট লিস্টের মধ্যে জাস্ট স্ক্রিন দেখা যায় কিনা। আচ্ছা, আমি আপনাদের একটু ওই আমার চার্ট লিস্টের বক্সটা একটু এভরিওয়ান করে দিচ্ছি সবাইকে, যাতে চার্ট করতে পারেন। ওকে, আমাকে জানান ইজ ইট ক্লিয়ার অর নট, অর্থাৎ স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা, এবং আমি আমার প্রোফাইলটা শেয়ার করছি, হ্যাঁ। Good. As clear as water. Nice. পানির মতো ক্লিয়ার। আচ্ছা, সো আমি যেটা বলতে যাচ্ছি, আপনাদের একটা কোয়েশ্চেন আনসার দেই। একজনে পোস্ট করেছিলেন যে
স্যার ক্লাসে কি সবসময় মিউট করে রাখা হয়? রাখা হইলে তাহলে তো ক্লাসটা ইউটিউবের মতো হয়ে গেল, ব্যাপারটা ওইরকম। হ্যাঁ, হয়তো আপনাকে ওই দিন নেওয়া হয় নাই, বাট আপনাকে আস্ক করা হবে কোনো প্রশ্ন থাকলে, এটা অবশ্যই আস্ক করা হবে। কেন এরকম হয়েছিল আমি বলি। যদি আপনাদের আমি কোয়েশ্চন করতে দেই তাহলে প্রবলেমটা হয়েছে যে আপনারা একসাথে অনেকেই কোয়েশ্চন করবেন। এটা একটা আমার অভিজ্ঞতা আছে, বা এটা আমরা প্রতিনিয়ত ফেস করি। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের বলছি যে আমরা এর জন্য এভাবে রাখি। এর মানে না যে আমি আপনাকে নিব না বা আপনাকে নিচ্ছি না। আর সবচেয়ে বেশি নেওয়া হয় কোন কোর্সের মধ্যে, ধরেন স্পিকিং যখন ক্লাস নেওয়া হয় তখন আপনাদের বেশিরভাগ জিজ্ঞেস করা হয় যে কোনো টপিক ক্লিয়ার হয়েছেন কিনা, বা প্রশ্ন করা হয়। সো দ্যাটস ওয়াই আপনাদের স্পিকিং এর সময় বেশি আপনারা সুযোগ পান। তাহলে আমি কি রাইটিং এর সুযোগ পাবেন না? অবশ্যই পাবেন। এবং কোনো প্রবলেম হলে আমাকে জাস্ট মেসেঞ্জারে নক দিলেই আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে? তো নাও এখন আমরা একটু কোয়েশ্চেনের দিকে যাই। আমরা হচ্ছে কি আজকে যে কোয়েশ্চনটা করব, যে কোয়েশ্চনের নাম হচ্ছে বা প্রশ্নটার নাম হচ্ছে ডিসকাস বোথ ভিউজ এসে। ওকে, সো একটু ব্যাকে যাই। আমরা গতদিন বলেছিলাম রাইটিং এ কয়টা টার্ম থাকে আপনারা সবাই জানেন, দুইটা। একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। যারা ছিলেন না আবার মনে রাখবেন, রাইটিং টাস্ক 1 এন্ড রাইটিং টাস্ক 2। ওকে, তো এভরিওয়ান জাস্ট এনশিওর করবেন, আমি জানতে চাই যে রাইটিং এ কতটা টাস্ক থাকে, এটা আমাকে বলবেন যে টাস্ক 1 এন্ড টাস্ক 2। হ্যাঁ, শুরু থেকেই হয়েছে, ঠিক আছে? জাস্ট লিখেন যে স্যার রাইটিং এ দুইটা আছে, একটা হচ্ছে টাস্ক 1 আর একটা টাস্ক 2, জাস্ট এটা বলেন, আর কিছুই লেখার দরকার নেই। টাস্ক 1 এন্ড টাস্ক 2। গুড। নাও আমি সবাইকে আরো কিছু জিনিস বলতে চাই। রাইটিং টাস্ক 1 এর মধ্যে আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে কি কি কোয়েশ্চন টাইপ থাকে। আমরা একটু কোয়েশ্চন টাইপ গুলো লিখবো, নিচে আমরা কোয়েশ্চন টাইপ গুলো লিখবো। সবাইকে আমি আবার বলতেছি, হ্যাঁ, টাস্ক 1 এন্ড টাস্ক 2। তো কোয়েশ্চন টাইপ লেখার সময় একটু খেয়াল করবেন, খাতায় যারা লিখেন নাই তারা লিখবেন, ঠিক আছে? আমাদের রাইটিং টাস্ক দুইটা আলোচনা করব, টাস্ক 1 এন্ড টাস্ক। তো তারই প্রেক্ষিতে টাস্ক 2 শুরু করবো সবার আগে। কি শুরু করবো? টাস্ক 2। একটা মিনিট কথা লিখতে কি দিয়েছেন? ঠিক আছে। ওকে, টাস্ক 2 এর মধ্যে কি কি আছে প্রথমে লিখেন, আপনার খাতা লিখবেন। একটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। ডিসকাস বোথ ভিউজ। নাম্বার 2 সবাই লিখবেন খাতার মধ্যে যাদের নাম। ডিসকাস বোথ ভিউজ। নাম্বার 2 আমরা যেটা দেখবো এটাকে বলা হয় এগ্রি অর ডিসএগ্রি আছে। ওকে, নাম্বার 3 যেটা হবে দেখেন, প্রথম 1 আমি আবার বলছি ডিসকাস বোথ ভিউ। নাম্বার 2 হচ্ছে বোথ ভিউ এন্ড এগ্রি ডিসএগ্রি, এন্ড নাম্বার 3 হচ্ছে প্রবলেম সলিউশন। আছে। নাম্বার 4 হচ্ছে এটাকে আমরা বলি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এন্ড লাস্টলি যেটা আমরা বলবো এটাকে বলা হয় ডিরেক্ট। সবাই এই 5টা টাইপ খাতায় লিখে রাখেন। ডিসকাস বোথ ভিউজ, এগ্রি অর ডিসএগ্রি, প্রবলেম সলিউশন, এন্ড অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এন্ড লাস্টলি হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চন। তো এই টোটাল 5 ধরনের টাইপ আছে। ওয়েদার আপনি একাডেমিক এক্সাম দেন অথবা আপনি জিটি এক্সাম দেন, যে কোনো টেস্ট এক্সাম দিলে আপনাদের এই টার্মটা সেম থাকে। এই টার্মটা সেম, ডিসকাস বোথ ভিউজ। নাও আমরা একটু এখন শুরুর দিকে যাব। আমরা আজকের আলোচনা হচ্ছে কি লিখবো, ডিসকাস বোথ ভিউজ। আবার আপনাদের ডিরেক্টলি বলি, আমরা রাইটিং টেক্সট 2 তে কত ওয়ার্ড লিখি? সবাই মনে রাখবেন 250 ওয়ার্ড লিখি। কত ওয়ার্ড লিখবো? 250 ওয়ার্ড লিখবো মিনিমাম। 249 লেখা যাবে না, লিখতে হবে 250। তাহলে স্যার আমি কি বেশি লিখতে পারবো না? হ্যাঁ, as much as you can।
অর্থাৎ আপনি 290 300 পর্যন্ত লিখেন, আরো বেশি লিখেন, নো ওয়ারিস, কিন্তু মিনিমাম কত? 250। ঠিক আছে, এখন এই 250টা ওয়ার্ড লেখার এখন আমরা মাপ পাবো কিভাবে? আপনারা যারা কম্পিউটার বেস দিবেন, ওয়ার্ড কাউন্ট পাশে উঠে, আর যারা পেপার বেস দিবেন, এটা লিখতে লিখতে একটা অভ্যস্ত হয়ে যায় যে কতটা লিখছেন, বা একটু গণলেও গোনা যায়, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ অনুযায়ী করা যায়, এটা আপনার ইচ্ছা, বা লিখলে এটা মানে অভ্যস্ততা হয়ে যায় যে আমি এত ওয়ার্ড লিখেছি। আমাদের কাজ হচ্ছে আমরা কি লিখবো, আমরা তো আই হোপ প্রথম যে কাজটা হচ্ছে, একটা এসএ লেখার 4টা ক্রাইটেরিয়া আছে। একটা এসএ লেখার 4টা ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। কি বলছি, খাতায় লিখবেন। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। নাম্বার 2 হচ্ছে পেপার বেস পরীক্ষা হয়, পেপার বেস আপাতত নাই, সামনে রাইটিংটা আসতে পারে আর কি, লিখতে পারেন পেপার বেস, এখন পর্যন্ত হয় নাই। ঠিক আছে, তো 4টা প্যারাগ্রাফে লিখবেন। প্রথমে সবাই লিখবেন খাতার মধ্যে ইন্ট্রোডাকশন, তারপরে লিখবেন বডি 1, তারপরে লিখবেন বডি 2, এন্ড তারপরে লিখবেন কনক্লুশন। আবার বলছি আমি, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রথমে লিখবেন, ভিতরে একটু লেখার দরকার নাই, আপনারা পাবেন, জাস্ট একটু নোট করেন, মাথায় রাখবেন। নাম্বার 1 হচ্ছে বডি 1, এন্ড নাম্বার 2 হচ্ছে বডি 2। তাহলে প্যারাগ্রাফ কয়টা গেল? 3টা, এন্ড আমরা লিখবো আরেকটা হচ্ছে কনক্লুশন। তাহলে সবাই আমাকে বলেন প্যারাগ্রাফ টোটাল কয়টা? টোটাল প্যারাগ্রাফ আমরা কয়টা লিখবো? 4টা। টোটাল প্যারাগ্রাফ কয়টা লিখবো আমরা? 4টা। ওকে, তো মূল কাজ হচ্ছে আমাকে জাস্ট মেসেজে দেন যে স্যার আমরা 4টা প্যারাগ্রাফ আজকে দেখবো। ঠিক আছে, কি বলছি, একটা এসএ লিখতে আমাদের কয়টা প্যারাগ্রাফ লাগবে? 4টা। ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, এন্ড কনক্লুশন। আই এম সো সরি, আসলে শুনতে পাচ্ছি না, আমাকে আবার জানান। এটা নেটওয়ার্ক ইস্যু, আই হ্যাভ এভরিথিং ইজ ওকে আমার কাছে মনে হচ্ছে, আপনারা আবার জানান আমাকে ঠিক আছে কিনা। হ্যাঁ, নাম্বার 1 ইন্ট্রোডাকশন, নাম্বার 2 বডি 1, নাম্বার 3 বডি 2, এন্ড নাম্বার 4 হচ্ছে কনক্লুশন। নাও need to 4 paragraphs, need to write 4 paragraphs in one essay। একটা এসে এর মধ্যে 4টা প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে, কি বলছি? ওকে, এখন আমরা শুরু করব আজকে কি দিয়ে? ইন্ট্রোডাকশন দিয়ে। আমরা কি দিয়ে শুরু করব? ওকে, আই গট ইট, দ্যাটস দ্য মেইন প্রবলেম। ওকে, এখন ঠিক আছে যে দস্তগীর ভাই আপনি আমাকে জানাবেন যে আমি আর মুভ করব না। ঠিক আছে, ইয়েস, আমরা আজকে শুরু করব কি দিয়ে? ইন্ট্রোডাকশন দিয়ে। তো আমি একজনকে নিছি জাস্ট পড়ার জন্য, পড়বেন। শরীফুল ভাই আপনি একটু মানে পড়বেন এই প্রশ্নটা। এই প্রশ্নটা একটু আমাকে পড়ে শোনান, জাস্ট আমরা সবাই শুনি আপনার পড়া। স্যার একটু আজান দিচ্ছে, একটু 1 মিনিট ওয়েট করতে হবে, আজান চলতেছে। আচ্ছা ঠিক আছে, আমার দিকেও এইমাত্র শেষ হয়েছে। ঠিক আছে, ওকে ওকে, তো আমি আপাতত পড়ি, আপনারা শুনেন। সাম পিপল বিলিভ দ্যাট গ্রোয়িং চিলড্রেন ইন সিটিজ ইজ আ বেটার অপশন। কেউ কেউ মনে করে শহরে শিশুদের বড় করা একটা বেটার অপশন। while others believe that countryside is better. others believe that, অন্যরা মনে করে countryside, সবাই খাতার মধ্যে লিখবেন countryside মানে ভিলেজ এরিয়া, countryside মানে হচ্ছে ভিলেজ এরিয়া। ঠিক আছে, countryside means হচ্ছে ভিলেজ এরিয়া। So some people believe that growing children in cities is a better option. কিছু মানুষ মনে করে বাচ্চাদেরকে শহরে বড় করা ভালো। while others believe that countryside is better. অন্যদিকে কিছু কিছু মানুষ মনে করে যে কান্ট্রিসাইড হচ্ছে বা ভিলেজ এরিয়া হচ্ছে ভালো শিশুদের জন্য, বড় হওয়ার জন্য। এখন আমাদের বলে দিছে ডিসকাস both views and give your opinion। কি দেওয়ার জন্য বলতেছে? ডিসকাস both views and give your opinion। অর্থাৎ আপনাকে এই দুইটা জিনিস কি করতে হবে? ডিসকাস করতে হবে এবং আপনার অপিনিয়ন দিতে হবে। আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাই
কেন প্রশ্ন করবেন নিজেকে এভাবে, কেন শিশুদের, দেখেন কেন শিশুদের শহরে বড় করা উচিত, আমি সবার জানতে চাই। লিস্টের মধ্যে একটা একটা করে ছোট ছোট কারণ দেন, কেন, বাংলাও বলেন ইংলিশ বলেন, নো ওয়ারিস, কোনো সমস্যা নাই। আমাকে বলেন কেন একটা শিশুকে শহরে বড় করা উচিত। নাইস, নুবামিন বলতেছেন যে বেটার এডুকেশন, দ্যাটস রাইট। আমি আরো কিছু শুনতে চাই সবার কাছ থেকে, কি কি হবে বলেন, কি কি হবে বলেন। এভরিওয়ান মাস্ট পার্টিসিপেট। ফর বেটার অপরচুনিটি, হ্যাঁ ওই অপরচুনিটিকে স্পেসিফিকলি বলেন, কি অপরচুনিটি ডিরেক্টলি বলেন। হ্যাঁ, বেটার এডুকেশনাল অপরচুনিটি, স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, লিভিং ফ্যাসিলিটিস, গুড ম্যানার, health facilities, best teacher. That's great. এই যে আপনারা যে আনসার গুলো দিচ্ছেন ওগুলোই আমরা আনসারে লিখবো, ঠিক আছে, কি বলছি, ওগুলোই হচ্ছে আনসারে লিখবো আমরা। ওকে, নাও এখন আপনাদের আমি সবার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই, কেন কিছু মানুষ মনে করে না ভিলেজ এরিয়া ভালো, এটার আনসার দেন। কেন তারা মনে করে ভিলেজ এরিয়া ভালো? Best institute, better communication, good. যে হচ্ছে ফ্রেশ এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, হ্যাঁ আরো কিছু বলেন, দেখেন তো আর কি বলা যায়। ইজি গোয়িং, ন্যাচারাল এনভায়রনমেন্ট, দুইটা অ্যাটলিস্ট বলেন। ন্যাচারাল এনভায়রনমেন্ট বলে প্লেগ্রাউন্ড, ঠিক আছে, প্লেগ্রাউন্ড আছে। আচ্ছা, আপনারা দেখবেন গ্রামের মানুষের সাথে কি থাকে, গ্রামের মানুষের সাথে কি থাকে? Close contact, yes, that's the main thing I was looking for. Close contact থাকে, সম্পর্ক ভালো থাকে, গ্রামের মানুষের দেখবেন সোশ্যাল বন্ডিংটা ভালো থাকে। আচ্ছা, এখন আপনাদের আমি আরো কিছু জিনিসপত্র বলি যেগুলো আছে আপনার খুবই দরকার এসে লিখতে। আমি খুবই স্লো যাব, এজন্য আপনাদের হয়তো বোর্ড হতে পারেন, কিন্তু আমি খুবই কুইকলি থাম দিব না, না হলে বুঝবেন না। একটা এসে লিখতে পারলে সবগুলা লিখতে পারবেন, পাঁচটা একই ডালের একই স্টাইলের। তাহলে এটার উপরে আমাকে 250 ওয়ার্ডে একটা মন্তব্য লিখতে হবে। এখানে বিউ আছে কয়টা, আপনারা সবাই মানে আমার সাথে বলবেন। বিউ আছে দুইটা, একটা হচ্ছে কিছু মানুষ মনে করে শহরে বাস করা ভালো, শিশুদের বড় করা ভালো, আর কিছু মানুষ মনে করে গ্রামে শিশুদের বড় করা ভালো। তাহলে দুই দিকেরই কি আছে, ভ্যালিড রিজন আছে, আমরা পাইলাম। আচ্ছা বলেন তো আপনারা কোন পক্ষে যাবেন, যেহেতু বলছে গিভ ইউর অপিনিয়ন, আপনারা কোন পক্ষে যাবেন? ইউ হ্যাভ টু গিভ ইউর অপিনিয়ন, কোন পক্ষে যেতে চান? Tanzanian environment, nice. সবাই বলতেছেন সিটিজের দিকে যেতে চাচ্ছেন, সিটিজের দিকে যেতে, ভিলেজের দিকে যেতে চান। তার মানে দেখা গেল এখানেও অনেক মতবিরোধ আছে, যে পক্ষে এবং বিপক্ষে, ঠিক আছে। কেউ হচ্ছে গ্রামের পক্ষে বর্ণনা করবেন, কেউ হচ্ছে শহরের পক্ষে বর্ণনা করবেন। তাহলে এখন আমার প্রশ্ন হলো আমি কোন দিকে যাব? আপনি যে কোনো দিকে যান, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কি বলছি, আপনি আপনার ব্যাখ্যাটা দিতে পারলেই হইল, ঠিক আছে। আমি কি বলছি, হ্যাঁ, বেসড অন আওয়ার ডিমান্ড, হ্যাঁ, মূল কথা হচ্ছে আমি যে রাইটিং লিখবো এটা আমার উপরে নির্ভর করতেছে, আমি গ্রামের দিকে যাব না শহরের দিকে যাব, এটা ইউ আর ফ্রি টু গো। তখন আপনি কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে ওই রকম। আচ্ছা, ডিসকাস বোথ ভিউতে আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই, এখানে আপনি কি মনে করেন এটা মূল কথা না, এখানে সাম পিপুল মনে করে, মনে মনে নিজেকে প্রশ্ন করেন কেন মনে করে, যে আনসার আসবে ওইটাই লিখবো এক বডির মধ্যে। আদার পিপুল মনে করে গ্রামে বাস করা ভালো, কেন মনে করে, এই আনসার আমরা লিখবো আরেক বডির মধ্যে, তাহলে দুই বডির মধ্যে লিখবো। আরেকটা জিনিস আমি ক্লিয়ারলি বলি, আপনি ডিসকাস বোথ ভিউ যখন আসবে তখন আপনি ইকুয়ালি বর্ণনা করবেন। কি করবেন? ইকুয়ালি বর্ণনা করবেন, দুইটা বডি প্যারাগ্রাফ সমান তালে বর্ণনা করবেন ইকুয়ালি, ঠিক আছে। আচ্ছা, আমি ডিসাইড করছি আমার এসের মধ্যে আমি শহরের দিকে গেছি। প্রশ্ন হইল, আপনারা কি আমাকে প্রশ্ন করলেন না যে স্যার এখন ধরেন আমি শহরের দিকে গেলাম, কিন্তু প্রশ্ন হইল স্যার গ্রামের দিকে তো বাস করার সুবিধা আছে, এদিকে কেন আপনি গেলেন না? ধরেন আমরা সবাই শহরের দিকে গেলাম, গ্রামের দিকে কেন গেলাম না, এর আনসারটা দিতে পারবেন?
এর আনসারটা দিতে পারবেন? গ্রামের দিকে কেন গেলাম না, বা গ্রামের দিক সাইডটা কেন আমি চুজ করলাম না সুবিধা থাকা সত্ত্বেও? কেউ একজন আনসার দেন। গোপালগঞ্জের ম্যাডাম, এই যে রাফিয়া ম্যাম, আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাডাম, বলেন তো আমি কেন গ্রামের দিকে গেলাম না, আমি কেন শহরের দিকে গেলাম? ধরেন আমার জায়গায় আপনি আছেন, আপনি শহরের দিকে গেছেন, কেন গ্রামের দিকে গেলেন না? গ্রামেও তো সুবিধা আছে, ফ্রেশ এনভায়রনমেন্ট আছে, লেস ক্রাউডেড এরিয়া আছে, ভালো ফ্রুট পাওয়া যায়, সবকিছু, কিন্তু তাও গেলাম না, আমি কেন গেলাম? স্যার, শহরে হচ্ছে লেখাপড়ার জন্য বেটার অপরচুনিটি পাওয়া যায়, তারপরে হ্যাঁ, যোগাযোগ সোজা ব্যবস্থা কথা ভালো। হচ্ছে, হ্যাঁ, সোজা কথা হচ্ছে আমরা গ্রামের যে বেনিফিট গুলো আছে এগুলা দিয়ে আসলে বর্তমান মডার্ন ওয়ার্ল্ডে খাপ খাওয়া সম্ভব না। তো দ্যাটস ওয়াই আমাকে দেখা যাচ্ছে আমার মানে শহরের ফ্যাসিলিটিস গুলা নিতে হইছে। এই যে আমি এক লাইন বললাম, এই লাইন করলে আপনার যদি স্কোর 6.5 থাকে আপনি 7 পাবেন। ঠিক আছে কি বলছি? ওকে, জি স্যার। আমি আরেকটা জিনিস দিয়ে আপনাদের উদাহরণ দেই, আমি আপনাদের আরেকটা উদাহরণ দেই। দেখেন, আমি বললাম কিছু মানুষ মনে করে স্টুডেন্টদের রাতে মোবাইল ফোন ব্যবহার করা ভালো না। মাথায় রাখেন, কিছু মানুষ মনে করে স্টুডেন্টদের রাতে মোবাইল ফোন ব্যবহার করা ভালো না, কিন্তু অন্যদিকে আরো কিছু মানুষ মনে করে না, স্টুডেন্টদের রাতে মোবাইল ফোন ব্যবহার করা উচিত, তারা ফ্রি টু ইউজ, তাদের ব্যবহার করা উচিত। তাই দুই দিকে আছে, কেউ বলে রাতে মোবাইল ফোন ব্যবহার করা উচিত না, কেউ বলে না রাতে মোবাইল ফোন ব্যবহার করা উচিত। আচ্ছা, কেন কিছু মানুষ মনে করে রাতে মোবাইল ফোন ব্যবহার করা উচিত না? তার দুইটা কারণ বলেন তো সবাই। কেন কিছু মানুষ মনে করে রাতে মোবাইল ফোন ব্যবহার করা উচিত না? তার দুইটা কারণ বলেন সবাইকে, আমি চাচ্ছি বলার জন্য। ইয়েস, কান্ট স্লিপ ওয়েল, এটার একটা সুন্দর প্রবলেম হচ্ছে স্লিপ ডিসঅর্ডারস। ঠিক আছে, এটা বলা হয় স্লিপ ডিসঅর্ডারস, হার্মফুল ফর আইজ। হ্যাঁ, গুড গুড, মিস ইউজ হয়ে যেতে পারে, অ্যাডিকশন টু সোশ্যাল মিডিয়া, এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা আপনারা এই জায়গায় থামেন। এখন আমি বললাম না কিছু মানুষ মনে করে রাতে মোবাইল ফোন ব্যবহার করা উচিত তাদের, কেন তারা এরকম বলে? যে কি একটা দুইটা কারণ বলেন তো, দুইটা কারণ বলেন। ফ্রি টাইম, গুড, তারপর বেস্ট নেটওয়ার্ক, হ্যাঁ হতে পারে, স্মুথ নেটওয়ার্ক হতে পারে। আচ্ছা, আমি কিছু লজিক দিই আপনাদের, যে তারা দিনের বেলা, তাদের পয়েন্ট হচ্ছে তারা দিনের বেলা সময় পায় না, এজন্য রাতে মোবাইল ফোন ব্যবহার করে। দিনের বেলা ভার্সিটি, স্কুল, কলেজ এগুলা থাকে, ছোট বাচ্চাদের কথা বলছি, স্কুল কলেজ থাকে, সময় পায় না। নাম্বার দুই, তারা রাত্রে মোবাইল ফোন হোমওয়ার্ক করে। তারা কি করে? হোমওয়ার্ক করে, এজন্য ব্যবহার করা দরকার। আচ্ছা বলেন তো, দুই দুটি তো ভ্যালিড রিজন আছে, তাহলে আপনি কোন দিকে যাবেন? রাতে মোবাইল ফোন ব্যবহার করা উচিত না উচিত না? আপনারা শুধু এটা দিয়ে বলেন, শুড অর শুডন্ট, এটা দিয়ে বলেন কোন দিকে যাবেন। গুড, শুডন্ট। এখন প্রশ্ন হইল, কিছু মানুষ যেহেতু মনে করে রাতে মোবাইল ফোন ব্যবহার করা ভালো, মানে তারা ব্যবহার করুক কারণ তারা দিনের বেলা সময় পায় না, এই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আপনি এদিকে সুবিধা থাকা সত্ত্বেও বা ভ্যালিড রিজন থাকা সত্ত্বেও আপনি গেলেন না, কেন গেলেন না? এটার আনসার আমাকে দেন, কেন গেলেন না? আপনি বলতে পারবেন এরকম, আমি আপনাদের বলি যে স্টুডেন্ট যদি রুটিন মেনটেন করে তাহলে দিনের বেলাও মোবাইল ফোন ব্যবহার করতে পারে, সো রাতে মোবাইল ফোন ব্যবহার করার কোনো কারণ দেখি না। তো এই যে পয়েন্টটা দিলাম, এটা দিয়ে আমি কি করে ফেললাম? পয়েন্ট বর্ণনা করা সত্ত্বেও অপোজিট যে ভিউ আছে এই ভিউটাকে দুর্বল করে দেয়া। তো এটারই বলা হয়, আমরা একটা টার্ম দিব। আমি এখন আর কোনো কথা না বলে আমরা শুরু করব, কিসের দিকে যাব? আমরা কোশ্চেন শুরু করব। আমার লেখার ফ্রন্ট সাইজ ঠিক আছে, আর আমি বড় করব, আমাকে একটু জানাবেন আপনারা, আমি একটু বড় করে দিই। ওকে, বড় করে দিলাম। দেখেন, তো প্রথমে আমরা লিখবো ইন্ট্রোডাকশন। কে লিখবো? ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা যে লেখাটা লিখবো, ফার্স্ট হচ্ছে কোয়েশ্চনকে প্যারাফ্রেজ করব। সবাই মনে মনে আমার সাথে বলবেন যে ফার্স্টে আমরা কোয়েশ্চন প্যারাফ্রেজ করব। কোয়েশ্চন প্যারাফ্রেজ। তো কোয়েশ্চন প্যারাফ্রেজ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্যারাফ্রেজ? আমি দেখেন একটু শুকো হয়ে যাব, এই এসে লিখতে আমার 2 দিন লাগলেও আমি আপনাকে সময় দিব, কিন্তু পরের থেকে আপনি বুঝতে হবে প্যারাফ্রেজ শব্দের মানে কি। অ্যাজ ইট ইজ ইয়োর ফার্স্ট ক্লাস,
আমরা প্যারাফ্রেজ মানে কি? সবাই একটু ক্যামেরার সামনে আসবেন। আই উইল আস্ক ইউ এভরিওয়ান। যারা ক্যামেরার সামনে আসবেন না, আমি অনেক সময় জিজ্ঞেস করতে পারি না। ওকে। ওকে ম্যাডাম, আপনি বলেন তো এখানে কোয়েশ্চেন প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে কি? অন্যরা জানবে, আপনি হেল্প করেন আমাদের। ওকে, তো প্যারাফ্রেজ মানে হচ্ছে একই জিনিস অন্য ভাষায় বলা, ঠিক আছে? অর্থাৎ কোনো বক্তব্যকে ওয়ার্ড চেঞ্জ করে, স্ট্রাকচার চেঞ্জ করে লেখা, কিন্তু আমরা মিনিং পরিবর্তন করতে পারবো না। মাথায় রাখবেন, প্যারাফ্রেজ মানে হচ্ছে একটা লেখা বা একটা প্রশ্ন আছে, সেম প্রশ্নটাকে আমরা ভিন্ন ভাষায় লিখবো, কিন্তু আমরা তার অর্থের পরিবর্তন করব না। ওকে, তো এখন তারপরে হচ্ছে আমরা আমাদের কি দিব? অপিনিয়ন দিব। কি দিব? অপিনিয়ন দিব। অপিনিয়নের আরেকটা নাম হচ্ছে, সবাই আমার সাথে বলবেন বা লিখবেন, অপিনিয়নের আরেকটা নাম হচ্ছে থেসিস স্টেটমেন্ট। অপিনিয়নের আরেকটা নাম হচ্ছে থেসিস স্টেটমেন্ট। ওকে, নাম্বার 3, এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের আরেকটা পার্ট থাকবে যেটাকে বলা হয় আউটলাইনিং। কি বলছি? আউটলাইনিং। ওকে, তাহলে আমরা এক ইন্ট্রোডাকশনের মধ্যে কয়টা জিনিস পাবো? সবাই বলবেন মনে মনে, কোয়েশ্চেন, প্যারাফ্রেজ, অপিনিয়ন এন্ড আউটলাইন। এই তিনটা জিনিস আমার ইন্ট্রোডাকশনের মধ্যে থাকতে হবে। সো লেটস সি, আমরা একটু এই তিনটা জিনিসের কাজ করব। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ আউটলাইনিং? তো অনিক সজল ভাই প্লিজ আমাকে বলেন যে আউটলাইনিং মানে কি, বলেন, কি জানেন? আউটলাইনিং মানে হচ্ছে মানে ওই বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি আপনাকে বলতেছি, আপনি আপনার জায়গা থেকে একটু মিউট করে দিন, আমি বলতেছি। আউটলাইনিং মানে হচ্ছে এতক্ষণ যে আমরা ব্রেইনস্টর্মিং করলাম না, যে কি কি আমরা লিখবো, ওই জিনিসটাকে বলা হয় আউটলাইন। এসে লেখার আগে আপনাকে কি করে ফেলতে হবে, কি কি লিখবেন তার একটা আউটলাইন করবেন রাফ খাতার মধ্যে। আপনারা সবাই এক্সামে পেপার পাবেন সামনে, যদিও আপনারা কম্পিউটার বেসড এক্সাম দিবেন, কিন্তু সামনে কি থাকবে? পেপার থাকবে, পেন্সিল থাকবে, আপনি কি পেন থাকবে, আপনি কি করতে পারবেন? লিখতে পারবেন, নোট করতে পারবেন, শর্ট নোট করতে পারবেন। সো আউটলাইন। এবং ফ্রেজ এখানে উনি বলছেন যে কি পয়েন্ট, ওই কি পয়েন্ট গুলোকে আমরা বডির মধ্যে গিয়ে যে ব্যাখ্যা করব, ওইটাকে আমরা ইন্ট্রোডাকশনে ইনক্লুড করব, ঠিক আছে? ইন্ট্রোডাকশনের মধ্যে কি পয়েন্ট গুলোকে দিয়ে দেওয়াকে বলা হয় আউটলাইনিং। তো লেটস ক্লিয়ার ইট अगेन। ফার্স্ট কোশ্চেনকে প্যারাফ্রেজ করব, সেকেন্ড আমরা অপিনিয়ন দিব, থার্ডে আমরা কি করব? আউটলাইনিং করব। মাস্ট বি থাকতে হবে, 12 স্কোরের জন্য এটা বেস্ট স্ট্যান্ডার্ড লেভেল, ঠিক আছে? ওকে, নাও আমরা একটু মানে ফোকাস করি আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে। তো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে আমরা যা করছি, প্রথমে আমরা কি করব? কোশ্চেন প্যারাফ্রেজ করব। এই দেখেন, সাম পিপল বিলিভ দ্যাট, এটা একটা কথা, আদার পিপল বিলিভ দ্যাট, এটা আরেকটা কথা। তার মানে আমাকে বলেন, এটা নিয়ে ডিবেট আছে কি নাই, তর্ক বিতর্ক আছে কি নাই, বলেন। হ্যাঁ, দেয়ার ইজ আ ডিবেট। এটা নিয়ে কি আছে? ডিবেট আছে। ওকে, তাহলে যদি এটা নিয়ে ডিবেট থাকে, তখন আমরা একটা লেখা লিখতে পারবো। আমি জাস্ট একটু বুস্ট করে বা সরি বোল্ড করে এটাকে এবং বড় করে দিচ্ছি, যে যখন এটা নিয়ে ডিবেট থাকবে, তখন আমরা একটা ওয়ার্ড লিখতে পারবো যে ইট ইজ আর্গিউড দ্যাট। কি বলছি? ইট ইজ আর্গিউড দ্যাট, মানে এটা নিয়ে কি থাকে? তর্ক বিতর্ক থাকে। আমি আবারও বলতেছি, সব ধরনের কোন ধরনের এসে, ডিসকাস বোথ ভিউ এসে আসলে আপনি কি করতে পারবেন? লিখতে পারবেন ইট ইজ অফেন আর্গিউড দ্যাট, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। ইট ইজ অফেন আর্গিউড দ্যাট। তারপরে আমি দেখেন একটা শব্দ গ্রোয়িং চিলড্রেনের সিনোনিম দিয়েছি রেইজিং চিলড্রেন। অর্থাৎ আপনারা অনেকে একটু ভুল বুঝতে পারেন, রাইজ এক জিনিস আর রেইজ আরেক জিনিস। রাইজ মানে হচ্ছে সূর্য ধরেন নিজে নিজে উঠে, এটা হচ্ছে রাইজ, ওঠার জিনিস ওঠা। আর আপনি কোনো জিনিস যদি তুলেন, এটাকে বলা হয় রেইজ। আপনি কাউকে যদি বড় করেন, এটা হবে রেইজ। সো ইউ আর রেইজিং ইউর চিলড্রেন, নট রাইজিং, ইউ আর রেইজিং ইউর চিলড্রেন। তাহলে আমি বললাম গ্রোয়িং চিলড্রেনের পরিবর্তে বসাইলাম রেইজিং চিলড্রেন। ওকে, সিটিজ এর সিনোনিম দিয়েছি, দেখেন শুধু সিনোনিম বসাচ্ছি। সিটিজ এর সিনোনিম হচ্ছে ইন আরবান এরিয়াস, ইন আরবান এরিয়াস। তাহলে রেইজিং চিলড্রেন ইন আরবান এরিয়াস বাংলাটা হচ্ছে শিশুদের শহরে বড় করার
দেখেন ইজ ইজ দিয়েছি, এখানে দিয়েছে বেটার, আমি বলছি মোর বেনিফিশিয়াল। আমি কি দিয়েছি? মোর বেনিফিশিয়াল। একই কথা আমি ডিফারেন্ট ভাবে বলতেছি, আমি কোনো মিনিং এর পরিবর্তন করি নাই। আচ্ছা, আপনাদের কি কোনো প্রশ্ন আছে যে এরিয়াজ এবং ইজ বসলো, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? যে এরিয়া হইলো আবার কি হয়ে গেল স্যার, ইজ হয়ে গেল। এরিয়াজ হইলে তো আর হওয়ার কথা। মনে রাখবেন, এখানে আমি বলি নাই যে এরিয়া বেনিফিশিয়াল, আমি বলছি শিশুদের বড় করা বেনিফিশিয়াল। এখানে সাবজেক্ট হচ্ছে রেইজিং, সাবজেক্ট হচ্ছে কি? রেইজিং, রেইজিং চিলড্রেন, বাংলাটা হচ্ছে বড় করা। সহজ সেন্টেন্স দিয়ে আপনাকে বলেন বই পড়া ভালো, ইংলিশ কি? রিডিং বুকস ইজ গুড। দেখেন বুকস হলো এস আছে, বুকসের সাথে এস আছে, তবুও ইজ বসতেছে। আমি বলি নাই বই ভালো, আমি বলেছি বই পড়া ভালো। ঠিক আছে, কি বলছি? বই পড়া ভালো। তার মানে এখানেও বলছি যে শিশুদের বড় করা, শহরে শিশুদের বড় করা ইজ মোর বেনিফিশিয়াল, এটা অবশ্যই অবশ্যই ইজ বসবে না। এখানে দেখেন লেখা আছে হোয়াইল, হোয়াইল এর পরিবর্তে আমি দিয়েছি কি? হাউএভার। দেখেন আপনারা পাংচুয়েশনে ভালো মার্ক পাবেন, হাউএভার এর আগে সেমিকোলন, তারপরে কি দিবেন? কমা দিবেন, তো সেন্টেন্সটাকে এন্ড করবেন না, তাহলে আপনি ভালো মার্ক পাবেন। However, other individuals, individuals হচ্ছে পিপলের সিনোনিয়াম, মনে রাখবেন। other individuals, কারো কারো মনে মনে প্রশ্ন হচ্ছে স্যার আদার্স এর সাথে এস আছে, আপনি এখানে এস দিলেন না কেন? আমি বলি, যখন আদার্স একা বসে তখন এস লাগে, কিন্তু আদার এর পরে যদি আদার পিপুল, আদার থিংস, আদার ইন্ডিভিজুয়াল এরকম বসে যায়, তখন আর এস দিতে হয় না। ঠিক আছে, কি বলছি? এর জন্য আমরা দিয়েছি আদার ইন্ডিভিজুয়ালস বিলিভ। এই বিলিভের সিনোনিয়াম খাতায় লিখেন, আমি এখানে ইজি ওয়ার্ড আনছি, আবার সিনোনিয়ামের জায়গায় লিখবেন অ্যাসার্ট। কি বলছি? অ্যাসার্ট, এ ডাবল এস ই আর টি, অ্যাসার্ট। হ্যাঁ, আদার্স ইন্ডিভিজুয়ালস বিলিভ অর অ্যাসার্ট দ্যাট, অন্যরা মনে করে, the countryside provides a better environment for their upbringing। অন্যদিকে কিছু মানুষ মনে করে না, কান্ট্রিসাইড হচ্ছে গিয়ে বেটার শিশুদের বড় হওয়ার জন্য। খাতায় লিখবেন আপব্রিঙ্গিং মানে হচ্ছে লালন পালন। কি বলছি? লালন পালন। শিশুদেরকে বড় করার জন্য কোন এলাকা ভালো? কান্ট্রিসাইড ভালো, কান্ট্রিসাইড ভালো। তার মানে এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। আমি আপনাদের ক্লিয়ারলি রিমেম্বার করে দিতে চাই, এই এতটুকুকে বলা হয়, আপনারা সবাই দেখছেন, এতটুকুকে বলা হয় কোয়েশ্চন প্যারাফ্রেজ। এতটুকু কি বলা হয়? কোয়েশ্চন প্যারাফ্রেজ। এখন আমরা কিসের মধ্যে যাব? আমরা যাব, আপনারা সবাই হয়তো মনে আছে, আমরা অপিনিয়নের মধ্যে যাব। কিসের মধ্যে যাব? অপিনিয়নের মধ্যে যাব। ইউ মাস্ট পুট ইউর অপিনিয়ন, এটা রাখলে ভালো মার্ক পাবেন। সো আমি লিখছি যে ইন মাই অপিনিয়ন, আমার মতে, ইন মাই অপিনিয়ন, আমার মতে। cities are better places, দেখেন cities are better places for children to grow up। আমি বলেছি শহর হচ্ছে শিশুদের বড় হওয়ার জন্য ভালো। আমি কোন দিকে চলে গেছি বলেন তো? শহরের দিকে চলে গেছি। ঠিক আছে, কি বলছি? শহরের দিকে। এতটুকুকে বলা হয় লাল মার্ক করা বা রেড মার্কিং যেটা আছে, এতটুকুকে বলা হয় আমার অপিনিয়ন। কি বলছি? অপিনিয়ন। নাও আমরা এখন কি দিব? আউটলাইনিং করব। আমি একটু আবার উপরে কষ্ট করে নিচ্ছি আপনাদের। কোয়েশ্চনকে আমি প্যারাফ্রেজ করেছি, আমি এখন আমার অপিনিয়নও দিয়েছি। এখন আমি কি করব? আমি কি করব? আউটলাইনিং করব। কি করব? আউটলাইনিং করব। ওকে, তো আউটলাইনিং করার সময় দেখেন আমি এখানে আউটলাইনিংও কি করতেছি একটু খেয়াল করেন। আউটলাইনিং মানে হচ্ছে আপনি কোন দিকে গেলেন, কেন গেলেন, তার আনসার দিয়ে দেওয়াই হচ্ছে আউটলাইন, এবং ওইটাই আমরা বডির মধ্যে আবার বর্ণনা করব। দেখেন আমি বলছি ইন মাই অপিনিয়ন সিটিজ আর বেটার প্লেসেস ফর চিলড্রেন টু গ্রো, তারপর কাজ হচ্ছে এটা বিকজ আনবেন। কি বলছি? বিকজ। খাতায় আপনারা লিখে রাখেন বিকজ, সিন্স, এজ, যে কোনটা বসতে পারে। বিকজ, সিন্স, এজ, আর আরো সুন্দর ওয়ার্ড হচ্ছে ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট। আপনারা যদি ইআই দিয়ে চেক করান, বলবে বারবার ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট না দেওয়ার জন্য, আপনারা দিবেন, বারবার বললে বারবার দিবেন ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এর মানে হচ্ছে বিকজ। ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট মানে হচ্ছে বিকজ। বিকজ দে প্রোভাইড সুপেরিয়র এডুকেশন। আমি আবার বলছি সুপেরিয়র মানে হচ্ছে বেটার এডুকেশন থেকে আরো একটু উপরে, বেস্ট এডুকেশন হয়, সুপেরিয়র এডুকেশন এন্ড হেলথ কেয়ার। তাহলে বলেন তো আমি কয়টা কারণ নিছি? একটা হচ্ছে বেটার হেলথ কেয়ার, একটা হচ্ছে
সুপেরিয়র এডুকেশন। কয়টা কারণ নিলাম আমি? দুইটা নিলাম। এই দুইটা কারণ আমি বডির মধ্যে কি করব? বর্ণনা করব। এই বডির মধ্যে আমরা কি করব? এই দুইটাকে আমরা বর্ণনা করব। আচ্ছা, এখন আমি আপনাদের প্রশ্ন করলাম, স্যার আমি যদি শহরের দিকে না যাইতাম, গ্রামের দিকে যাইতাম, তাহলে কি করতাম? দেখেন, গ্রামের দিকে গেলে আপনার প্রথম তো কোয়েশ্চেন প্যারাফ্রেজ সেম থাকতো। আপনি বলতেন, ইন মাই ওপিনিয়ন countrysides are better places for children to grow up because or due to the fact that যে কোনো একটা, ঠিক আছে, they provide peaceful environment and strengthen social bonding। আমি দুইটা কারণ বলছি যে সোশ্যাল বন্ডিং উন্নতি হইতো আর কি হইতো? পিসফুল এনভায়রনমেন্ট। তাহলে আপনাদের কাছে আমার একটাই কোয়েশ্চন বা একটাই দাবি হচ্ছে যে আপনারা মনে রাখবেন, আপনি যেদিকে যাবেন বিকজ হইয়া সেদিকের আনসারটা দিবেন, অন্য দিকেরটা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, কি বলছি? অন্য দিকটা দেওয়ার দরকার নাই। এতটুকুকে বলা হয় কোয়েশ্চন প্যারাফ্রেজ, তারপরে থেসিস স্টেটমেন্ট বা অপিনিয়ন, তারপরে হচ্ছে আউটলাইন। এই দেখেন, এই আউটলাইনিং কে আমি ভিন্নভাবে লিখেছি। হ্যাঁ, গুড, অথেন্টিক ফুড। এতটুকুতে আমি কোনো পরিবর্তন করি নাই, সেম রাখেছি। মানে অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে দেয়া যায়। অপিনিয়ন কিভাবে দেয়া যায়? ডিফারেন্ট ভাবে। আচ্ছা, আমাকে একবার আপনারা একটু শব্দ বলেন। আমি মুখে বলতেছি, কার এন্ড বাস। কার এন্ড বাস কোনটা সবার আগে বলছি আপনারা বলেন তো? কার এন্ড বাস। আমার বক্তব্যে কোনটা আগে বলছি? কার। নাইস, সবাই বলেন যে স্যার আপনি কার বলছেন। ওকে ওকে, যেটাকে আগে বলছি আপনারা কার সমান সমান লিখেন ফরমার, FORMER, ফরমার। সবাই লিখে দেন কার এন্ড বাস, খাতায় লিখেন। লিখে কারকে টার্ম দিয়ে লিখেন এটা ফরমার, FORMER, ফরমার। আমার ইনবক্সেও সবাই দিতে হবে কার ইকুয়াল ফরমার। গুড, কার ইকুয়াল ফরমার এটা লিখেন। গুড। আমি পরে যেহেতু বাস বলছি, লিখেন বাস ইকুয়াল লেটার। এই লেটার বানানটা LATER লেটার না, আপনারা লিখবেন LATTER লেটার। হ্যাঁ, গুড। বাস ইকুয়াল লেটার, LATTER লেটার। LE দিন না, LATTER লেটার। নাইস ওয়ার্ক, কার ফরমার বাস লেটার। এখন আপনাদের আমি একটু পরীক্ষা নিচ্ছি এই জায়গার মধ্যে। এগুলা হচ্ছে ভালো রাইটিং এর লক্ষণ। দেখেন, আমি এখানে বলেন তো, আমি এই জায়গার মধ্যে উপরের লাইনের দিকে লক্ষ্য করে, এতটুকু লক্ষ্য করে আমাকে আপনারা বলেন আমি শহরের কথা আগে বলেছি না ভিলেজের কথা আগে বলেছি এই বক্তব্যের মধ্যে? আপনারা বলেন। মানে ওই যতটুকু আমি মার্ক করে দিলাম, এতটুকুর ভিতরে কোনটা আমি আগে বলেছি? শহরের কথা না ভিলেজের কথা? গুড, আরবান এরিয়া সিটিজ এর কথা বলেছি। সবাই লিখে রাখেন, ওই এখানে আরবান এরিয়াস হচ্ছে ফরমার ভিউ, আর হচ্ছে কান্ট্রিসাইড হচ্ছে লেটার ভিউ। অর্থাৎ যেটা পরে বর্ণনা করবো এটা হচ্ছে লেটার ভিউ, আর যেটা আগে বর্ণনা করবো সেটাকে বলা হয় ফরমার ভিউ। এ দেখেন, আমি এখানে লিখছি আই সাপোর্ট দ্য ফরমার ভিউ। আচ্ছা, এতটুকু বলেন, আই সাপোর্ট দ্য ফরমার ভিউ বলে আমি কার পক্ষে গেলাম বলেন তো? শহরের পক্ষে গেলাম না ভিলেজের পক্ষে গেলাম? আমার বক্তব্যের মধ্যে যেটা আগে আছে এটার পক্ষে গেছি। হ্যাঁ স্যার, বুঝি নাই। আচ্ছা, আমি আবার বলতেছি। আমি বলি, আমি যেটা আগে বক্তব্য দিব, আমার লেখার মধ্যে যে ওয়ার্ডটা আগে আসবে সেটা হবে ফরমার, আর যেটা পরে বলবো সেটাকে বলা হয় লেটার। মানে ফরমার ভিউ এবং লেটার ভিউ, মন্তব্য আর কি, আগের মন্তব্য পরের মন্তব্য। আর আমি এখানে বলছি আই সাপোর্ট দ্য ফরমার ভিউ, অর্থাৎ আমি আগের বক্তব্যকে সাপোর্ট করছি। কোন বক্তব্য? ওই যে আরবান এরিয়াজ এর বেনিফিশিয়াল, শহরের দিকে চলে গেছে। আমি যদি বলতাম আই সাপোর্ট দ্য লেটার ভিউ, তাহলে আমি কোন দিকে চলে যেতাম? কান্ট্রি সাইডের দিকে চলে যেতাম। ওকে, এখন দেখেন, তারপরে হচ্ছে আমরা আউটলাইনিং করব। বিকজ, আমি আবার বলছি, বিকজ এর জায়গায় সিন্স দেওয়া যায়, এজ দেওয়া যায়, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দেওয়া যায়, দিবেন। দেওয়ার পর দেখেন আমি বলছি দে প্রোভাইড, এই দে বলতে শহরের কথা বলছি, সিটিজ। যদি মনে হয় এটা দিবেন সিটিজ লিখুন। সিটিজ প্রোভাইড সুপেরিয়র এডুকেশন এন্ড হেলথ কেয়ার। কোনো পরিবর্তন নাই, শুধু অপিনিয়ন দেওয়ার স্টাইলটা কিভাবে রাখছি, দুইভাবে রাখছি। ওকে, কারো যদি মনে হয় না স্যার দেখেন আই এম চেকিং ইউর লেভেল এভরিথিং, এখানে সবগুলোই হচ্ছে ভালো স্টাইল, আমি কি দুইটা ইন্ট্রোডাকশন লিখছি না একটা?
এখানে দুইবার দিয়েছি, আপনারা পরীক্ষাতে দুইবার লিখা লাগবে না, আপনাকে পরীক্ষাতে যে কোনো একটা লিখতে হবে। অর্থাৎ অপিনিয়ন অনেকভাবে দেয়া যায়, এভাবেও দেওয়া যায়, তারপরে হচ্ছে এভাবেও দেয়া যায়, এবং আমরা লাস্ট অপিনিয়ন দেখবো, এই অপিনিয়নটা হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক আছে, কি বলছি দেখেন, আমি আরেকটু এটাকে বোল্ড করছি, বড় করে দিচ্ছি। আমি যদি যে শিউলি ওর আমার নামটা শুনছি না, আমি যদি এ থেকে কোনো ভালোভাবে যদি আর কোনো কিছু করতে পারতাম, তা আমি আপনাকে আরো টুবিও করতাম, বাট আমার মনে হচ্ছে আই এম গিভিং মাই বেস্ট। ঠিক আছে, কি বলছি, এগুলো আপনি কখনো আগে দেখেন নাই, এজন্য এরকম মনে হইতেছে। দিস ইজ নট মানে স্পিকিং না যে আমি একটা প্রশ্ন করলাম, ইউ উইল আনসার দিস, এরকম না। এখানে সেন্টেন্স আপনাকে লিখতে হবে, নাম্বার ওয়ান। এখন হচ্ছে এটা তো আবার বেসিক ক্লাস না যে আমি সেন্টেন্স আপনাকে আমি শেখাবো, তবুও আমি কথা দিলাম আপনাদের সেন্টেন্স দেখাবো, কিভাবে বড় করতে হবে সেন্টেন্স আমি দেখাবো। ঠিক আছে, কি বলছি, রিয়েলিটিটা বুঝতে হবে। এবং একান্ত যদি যারা বুঝেন না আমাকে নক দিয়েন, আমি আপনাদের এটা আবার মানে একটু বুঝাইয়া দিব। ঠিক আছে, বুঝতে হবে, দেয়ার ইজ নো চান্স টু স্কেপ, পলায়ন করার সুযোগ। ওকে, আচ্ছা, আমাকে আজিজ হোসেন ভাই আপনি আমাকে বলেন, আমরা কি শুধু এখন কি করতেছি, ইন্ট্রোডাকশন করতেছি, কি করতেছি? Yeah, sir. Introduction. আমি কি ইন্ট্রোডাকশন এখানে দুইটা যে দেখাইলাম, এই দুইটা কি পরীক্ষা লিখতে হবে না একটাই লিখতে হবে? We have to write one. We just to follow one structure. ওয়ান স্ট্রাকচার। এখন মূল কথা Yeah. হচ্ছে আমি আই সাপোর্ট দা ফরমার ভিউ বলতেছি, এভাবেও দিতে পারি, আবার বলতে পারি In my opinion. অপিনিয়ন, Yeah. এভাবেও দিতে পারি। গুড, এই জিনিসটাই জানতে চাইছি। আচ্ছা, ওকে, আপনি একটু মিউট করে দিন। হ্যাঁ, তারপরে আমরা দেখবো। Yes, sir. এখন আমরা যেটা আবার দেখবো, আমি আবার বলছি, আমি এখনো ইন্ট্রোডাকশনের মধ্যে আছি, তিন ভাবে আমি দেখাইছি, আপনারা যেভাবে পারেন লিখতে। এতটুকু পর্যন্ত আমি সেম কোনো কিছু বদলাই নাই। আপনারা তো নিজস্ব আপনাদের শেখাইছেন অনেককেই, যারা স্পোকেনের ক্লাসে ছিলেন, যে ডিসপাইট এর ব্যবহার। ঠিক আছে, তাহলে ডিসপাইট হ্যাভিং অ্যাডভান্টেজ অফ গ্রোয়িং আপ ইন ভিলেজ এরিয়া, মানে এটার বাংলা হচ্ছে গ্রামে বড় হওয়া সত্ত্বেও, গ্রামে বড় হওয়ার সুবিধা থাকা সত্ত্বেও, আই বিলিভ সিটিজ আর বেটার প্লেসেস, আমি মনে করি শহর হচ্ছে ভালো, ফর চিলড্রেন টু গ্রো, মানুষদের বড় হওয়ার জন্য। এই যে লাল বা রেড মার্কিং আছে, এটাই হচ্ছে আমার আরেক ধরনের অপিনিয়ন, আমি এবার বলতে পারি, ডিসপাইট দিতে পারি, বিকজ দে প্রোভাইড সুপেরিয়র এডুকেশন এন্ড হেলথ কেয়ার। এই দে বলতে এখানে সিটি বুঝাইছি, কোনো কিছু চেঞ্জ করে নাই, আমি এখন ডিসপাইট দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? ডিসপাইট দিয়ে। আপনারা একটা সেন্টেন্স আমাকে জাস্ট এটা পারলে দুনিয়ায় সব পারবেন, অসুস্থ হওয়া সত্ত্বেও আমি খেলেছি, এটা ইংলিশ করেন সবাই, ডিসপাইট ব্যবহার করে, অসুস্থ হওয়া সত্ত্বেও আমি ফুটবল খেলেছি, অসুস্থ হওয়া সত্ত্বেও আমি ফুটবল খেলেছি। এই সেন্টেন্স আপনাদের লিখতে হবে ভালো মার্ক পেতে হলে। অসুস্থ হওয়া সত্ত্বেও আমি ফুটবল খেলেছি। Why are you being late? কেন লেট করছেন? কুইকলি দেন। দস্তগীর by despite of illness I played football. Despite এর পর কোনদিন অফ বসে না, মনে রাখবেন। Yes, despite my sickness I played football. Although despite এর সিনোনিম মানে although। দেখেন, ওই জিনিসটা আপনারা যদি না পারেন তাহলে এখানে এটা লিখতে পারবেন না। আপনাদের আমি ডিসপাইট এর ব্যবহারটা শেখাই, এটা দেখেন, এটা আপনাদের জানতে হবে। ঠিক আছে, কি বলছি, ফার্স্ট হচ্ছে ডিসপাইট, আমি লেখাটা বড় করি, ডিসপাইট এর পরে অবশ্যই ফ্রেজ আসতে হবে। দেখেন, ডিসপাইট বিং ইল বা সিক, ডিসপাইট বিং সিক আই প্লে ফুটবল, আমি অসুস্থ হওয়া সত্ত্বেও ফুটবল। যদি ডিসপাইট ব্যবহার করে, ডিসপাইট ব্যবহার করে হ্যাভ দিলাই, তাহলে ডিসপাইট হেভিং, তখন সিক না বলে বলবো সিকনেস, অর্থাৎ হ্যাভের পরে নাউন বসে, বিং এর পরে অ্যাডজেক্টিভ বসে। ডিসপাইট হেভিং সিকনেস আই প্লেড ফুটবল। এখন কারো মনে হইলো না স্যার আমি সাবজেক্ট ভার্ব দিতাম, তাহলে এরকম লিখবেন, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, তখন সাবজেক্ট লাগবে, দ্যাটের পরে সাবজেক্ট লাগবে। আই ওয়াজ সিক, কমা দিয়ে বলবেন আই প্লেড ফুটবল। বলেন আমি অসুস্থ হওয়া সত্ত্বেও ক্লাসে অ্যাটেন্ড হয়েছি,
এটা দিয়ে বলেন ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট আই ওয়াজ সিক আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। উপরেরটা দিয়ে বলেন অসুস্থ হওয়া সত্ত্বেও ডিসপাইট হ্যাভিং সিকনেস আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। ডিসপাইট বিং সিক অসুস্থ হওয়া সত্ত্বেও আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখন বলেন গ্রামে সুবিধা থাকা সত্ত্বেও, এটা দিয়ে বলেন ডিসপাইট হ্যাভিং অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন ভিলেজ, শহরে বাস করার সুবিধা থাকা সত্ত্বেও, অর গ্রোয়িং চিলড্রেন আপ ইন ভিলেজ, শহরে বড় করা সত্ত্বেও, গ্রামে বড় করার সুবিধা থাকা সত্ত্বেও আমি মনে করি আই বিলিভ সিটিজ আর বেটার। আমি এই সেন্টেন্সটাই দিয়েছি আপনাদের এই জায়গার মধ্যে। ইউ হ্যাভ টু গ্রাব দিস, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, গ্রুপে মেসেজ দিবেন। Despite having advantages of growing up village areas, শহরে গ্রামে বড় হওয়ার সুবিধা থাকা সত্ত্বেও I believe cities are better places for children to grow because they provide superior education and healthcare. তাহলে the last one is the best one, but কোনোটাই খারাপ না, সবগুলা ব্যান্ড এগুলা এইচ এর উপরে, ঠিক আছে কি বলছি। তো আপনি এখানে যে কোনোটা নেবেন, নিতে পারেন। আমি আবার বলছি এখানে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ কয়টা আছে? 3টা, কিন্তু আপনি একটা ফলো করে লিখবেন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আপনাদের অনেকের একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যখন লিখবেন অনেকে এভাবে লিখে ফেলে যে ইন্ট্রোডাকশন শব্দটা লিখে এরকম দিয়ে, এটা করা যাবে না। জাস্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবেন, কোনো গ্যাপ ছাড়া এরকম একটা প্যারাগ্রাফ লিখবেন, কোনো কিছু বলবেন না, শুরু করবেন এরকম, তাহলে একটা প্যারাগ্রাফ শেষ হলো, ঠিক আছে কি বলছি, ইন্ট্রোডাকশন শেষ হলো। আই এম নট মুভিং টু, এখন দেখেন আমরা মানে আমি চাচ্ছিলাম না দ্রুত মুভ করি, কিন্তু আমার মানে আপনাদের একটু সময় নিচ্ছি যাতে আপনারা বুঝেন এই ব্যাপারগুলো, না বুঝলে কিন্তু মানে ঝামেলার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এখন একটা আমি প্রশ্ন বলি আপনাদের, প্রশ্নটা হচ্ছে আপনারা আমাকে জাস্ট বলবেন, কিছু মানুষ মনে করে গভর্নমেন্টের উচিত রেলপথে বা রেলওয়েজের উপর টাকা খরচ করা, ঠিক আছে, কিসের মধ্যে? রেলওয়েজের মধ্যে, রেলওয়েজ বা পাবলিক ট্রান্সপোর্টের উপরে সোজা কথা। বাট স্পেসিফিকলি আমি বলে দিছি রেলওয়েজ মানে রাস্তার উপরে, রেলওয়েজের উপরে, নট রোডের উপরে না। আবার কিছু মানুষ মনে করে না, রোডের উপরে মানে কি করা উচিত, টাকা বেশি গভর্নমেন্টে ইনভেস্ট করা উচিত। আচ্ছা, কেন কিছু মানুষ মনে করে রেলওয়ের উপরে টাকা খরচ করা উচিত, এটা আমাকে বলেন তো, কেন মনে করে? কেন কিছু মানুষ মনে করে রেলওয়েজের উপরে ইনভেস্ট করা উচিত গভর্নমেন্টের? সুপেরিয়র মানে বেস্ট, বলেন তো কেন মানুষ মনে করে রেলওয়েজের উপরে গভর্নমেন্টের টাকা খরচ করা উচিত? কারণ ট্রেনের মানুষ বেশি ক্যারি করে, নাম্বার 1, চিপার, এবং ট্রাফিক জ্যাম রিডিউস হবে, অনেকগুলো কারণ তো আছে না, অনেকগুলো কারণ আছে। ওকে, তারপরে হচ্ছে একটু কি কমবে, পলিউশন কমবে, ওই যে কার্বন এমিশনটা কমবে, কারণ রেলওয়েজের উপরে খরচ করলে প্রাইভেট ট্রান্সপোর্ট গুলো একটু কমে যাবে, সেফ জার্নিও বলতে পারি আমরা, হ্যাঁ অফকোর্স বলা যেতে পারে, তুলনামূলক সেফ হয়। আচ্ছা, আমি 2টা কারণ আপনাদের নেই, 2টা কারণ নেই, যে মাত্র 2টা কারণ বলেন, এভাবে বলেন যে একটা কারণ হচ্ছে রেলওয়ে হচ্ছে কস্ট ইফেক্টিভ, নাইস, আমি এই সেন্টেন্সটা নিতে পারি, কস্ট ইফেক্টিভ। নাম্বার 2 হচ্ছে ফাস্টার, কুইকলি চলে। এই দেখেন, ধরেন আমি কোয়েশ্চেন প্যারাফ্রেজ করে ফেলছি, কোয়েশ্চেন প্যারাফ্রেজ শেষ, সবাই আমার সাথে যান, কোয়েশ্চেন প্যারাফ্রেজ শেষ, ধরেন শেষ, তারপরের লাইন লিখবেন ডিসপাইট হ্যাভিং অ্যাডভান্টেজেস অফ, দেখেন ইনভেস্টিং ইন রুটস, রুটের উপরে খরচ করার সুবিধা থাকা সত্ত্বেও আই বিলিভ, আমি মনে করি রেলওয়েজ আর বেটার বিকজ দে আর সেফার অ্যান্ড, অথবা ডিরেক্ট রেলওয়েজের পরিবর্তে আমরা বলতে পারি রেল ট্রান্সপোর্ট ইজ সেফার অ্যান্ড ফাস্টার, ঠিক আছে কি বলছি। এই যে আনসারটা দেওয়া, এটাই হচ্ছে মূল কারিগর, আমাদের মূল আনসার। তো আপনারা আমাকে বলেন, ইজ ইউর ইন্ট্রোডাকশন ইজ ক্লিয়ার অর নট, জাস্ট এটা আমাকে বলেন। যারা এখানে একটু এই যে অনেক সময় বেসিক বা এগুলা একটু প্রবলেম থাকার কারণে কি কি হবে, আবার অনেকে বলছেন যে আমার হচ্ছে মানে ওই যে কি বলা হয় আইএলটিএস সম্পর্কে কোনো ধারণা নাই, এজন্য এই প্রবলেম গুলা হয়।
আচ্ছা, আমি একটু দেখি আপনাদের জাস্ট হচ্ছে গিয়া এখানে আমার পার্টিসিপেন্ট দরকার। তো একটু আমাকে যে দুই একজনে বলছিলেন যে স্যার আবার একটু বোঝান, যে স্যার এটা হচ্ছে, স্যার আবার বোঝান। তো এই যে এখানে যারা যারা বলতেছেন, এটা আমি আবার আবার একটু আপনাদের বলে দিচ্ছি যে আসলে কি করবেন না করবেন। ইন্ট্রোডাকশনের মধ্যে তিনটা জিনিস করবেন। একটা হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করবেন, নাম্বার 2 হচ্ছে কি করবেন আমরা একটু বলে দিই, ওপিনিয়ন দিবেন, এন্ড নাম্বার 3 হচ্ছে আউটলাইনিং করবেন। আউটলাইনিং কি আমি আবার বলে দিচ্ছি, আউটলাইন হচ্ছে আপনি বডির মধ্যে কি কি বর্ণনা করবেন সেগুলা হচ্ছে আউটলাইন করতে হবে, সেগুলাকে কি করতে হবে, আউটলাইন করতে হবে। অর্থাৎ আপনি কি কি দিতে চাচ্ছেন, আপনি কি কি বর্ণনা করতে যাচ্ছেন, তার দুইটা পয়েন্ট নেবেন। মাত্র কয়টা পয়েন্ট নেবেন? দুইটা। দুই দিকে দুইটা দুইটা, এর বেশি নেওয়ার দরকার নাই। মাত্র দুইটা পয়েন্ট নেবেন এবং ওই দুইটা পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে ইনক্লুড করে দিবেন ফ্রেজ আকারে। তো এটাই হচ্ছে আপনার আউটলাইন। তো আমি দেখেন আমার প্রশ্ন থেকে প্রথমে আমি কি করলাম, কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করলাম। কি করলাম? হ্যাঁ, প্রথমে আমরা কোয়েশ্চনটাকে কি করলাম, প্যারাফ্রেজ করলাম। কোয়েশ্চন হচ্ছে এটা, এই যে এতটুকু হচ্ছে প্যারাফ্রেজ করছি। কিভাবে প্যারাফ্রেজ করছি? আমি বলছি যে এটা নিয়ে তর্ক বিতর্ক আছে যে শিশুদের বড় করা, রেইজিং চিলড্রেন ইন আরবান এরিয়াস ইজ মোর বেনিফিশিয়াল, জাস্ট ওয়ার্ড চেঞ্জ করেছি এবং while এর জায়গায় আমি বসাইছি হাউএভার এর আগে সেমিকোলন পরে কমা দিয়েছি। আদার্স যে পরে হচ্ছে কি আমি এটা নাউন নিয়ে আসছি ইন্ডিভিজুয়ালস, এর মানে হচ্ছে আদার ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে পিপল। হ্যাঁ, others individuals assert that countryside provides a better environment, মানে কান্ট্রি তারা মনে করে না ভিলেজ এরিয়া আরো ভালো কি দেয়, এনভায়রনমেন্ট প্রোভাইড করে ফর দেয়ার আপব্রিঙ্গিং। সোজা কথা হচ্ছে এটা আমার মতো হতে হবে এমন তো কোনো কথা নাই। আপনি কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করবেন আপনার মতো করে, জাস্ট হচ্ছে মিনিংটার পরিবর্তন করবেন না, ওয়ার্ড চেঞ্জ করবেন, স্ট্রাকচার চেঞ্জ করবেন যদি পারেন। তারপরে দিলেন ইন মাই ওপিনিয়ন সিটিজ আর বেটার প্লেসেস ফর চিলড্রেন টু গ্রো আপ। আপনি কোন দিকে গেছেন? সিটিজের দিকে। আপনি এখন বলতে পারতেন ইন মাই ওপিনিয়ন কান্ট্রিসাইডস আর বেটার প্লেসেস ফর, হ্যাঁ, গ্রোয়িং আপ চিলড্রেন, শিশুদের বড় হওয়ার জন্য ভিলেজ এরিয়া ভালো। এটা আপনার কথা। যে আপনি যে এই বক্তব্য দিলেন, মনে মনে প্রশ্ন করলাম কেন দিলেন, ওই যে কেনর উত্তরটা আপনি যখন দিলেন তখন এটারে বলা হয় আউটলাইনিং। সো বিকজও দিতে পারি, বিকজ এর সিনোনিম হিসেবে আমরা কি দিতে পারি, ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট। তো এখানে ওই জিনিসটা সেম করেছি। দেখেন আমি বলছি আই সাপোর্ট দা ফরমার ভিউ। এখানে আমি যদি আরবান এরিয়াসকে প্রথম বলার কারণে, আমি আরবান এরিয়াস পক্ষে যাওয়ার কারণে আমি লিখছি ফরমার ভিউ। এখন যদি আমি কান্ট্রি সাইডের পক্ষে যাইতাম আমি লিখতাম আই সাপোর্ট দা লেটার ভিউ। ওকে, এটা লিখতাম। আমি বলছি লাস্ট ওয়ান, যে অসুস্থ হওয়া সত্ত্বেও, সুবিধা থাকা সত্ত্বেও আমি মনে করি এটা আরো বেনিফিশিয়াল, এরকম আমরা লিখতে পারি ডিসপাইট having advantages of growing up in village areas, I believe cities are better places for children to grow up. তারপরে হচ্ছে এই যে আউটলাইনিংটা দিবেন। So this is our introduction. আমি মনে করি এটা তো পানির মতো সহজ হওয়ার কথা। So is it clear? আমরা বডির দিকে যাব, ঠিক আছে? কি বলছি, আমরা বডি 1 এর দিকে যাব। ওকে, আমি একটু দেখি। নাইস নাইস স্যার, আমরা কোয়েশ্চেন প্যারাফ্রেজ করে কোয়েশ্চেনকে সিনোনিম দিয়ে লেখা, দেন আমাদের ওপিনিয়ন বলবো, দেন আউটলাইন কেন আমি এদিকে গেলাম সেটা এক লাইনে বলে দেওয়া। বিষয়টা কি এমন, জি এমনই বিষয়টা যে হচ্ছে কি আমি কেন কোন পক্ষে নিব এটা এদিকে যাব। 3 নাম্বারটা কি বেস্ট ইন্ট্রোডাকশন? এটা আমি বলবো না তিনটাই বেস্ট, ইকুয়ালি বেস্ট, বাট ডিসপাইট এর ব্যবহার করলে আলাদা একটা ভাইব আসে, এজন্য আমি বলবো যে ডিসপাইট এর ব্যবহার করার জন্য, ঠিক আছে? কি বলছি, আর আমি রিকমেন্ড করব যদি ডিসপাইট এর ব্যবহার করে দিতে পারেন বেশ ভালো। 3 নম্বরটাই আপনারা সবাই অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, নাও আমরা আমাদের কনক্লুশন কিসের মধ্যে যাচ্ছি, আমরা বডি 1 এ যাব আমাদের। তো আমরা এখন একটু বডি 1 এর দিকে যাই। বডি 1 এর মধ্যে দেখেন আমি বলছি রিজন নাম্বার 1। এখানে রিজন নাম্বার 1 না হয়ে আমরা এটাকে আরেক নামে রাখতে পারি, বেনিফিট নাম্বার 1 বলতে পারি, বেনিফিট নাম্বার 1, বেনিফিট 1। তাহলে এই বডি 1 এর মধ্যে আমরা কি দিব, রিজন নাম্বার কি দিব, 1 দিব। ওকে, এবং আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই যে এটা আমি কেটে দিতে পারছি। এখানে আমরা বলে দিলাম যে ব্যাক করে দিলাম, যেদিকে আপনি যাবেন এটা হচ্ছে ইউর ভিউ, ডিআইইডব্লিউ। তো আপনি যেদিকে যাবেন এটা প্রথমে দিয়ে দিবেন। প্রশ্ন হইলো স্যার আমি যেদিকে যাব না
এটা কি আগে দিলে হয় না বা প্রথমে দিলে হয় না? হ্যাঁ হবে, এটা আপনার ইচ্ছা। তবে আমি লেখার সময় কি করি, আমি যেদিকে যাব এটার বর্ণনাটা আমি কি করে ফেলি, আগে করে ফেলি। ঠিক আছে, এই বলছি। তাহলে প্রথমে আমি কি করব, রিজন নাম্বার 1 দিব। সবাইকে আমি আবারও বলছি, আমরা যখন আউটলাইনিং করব তখন দুইটা দুইটা পয়েন্ট নিব। দুই দিকে কয়টা পয়েন্ট নিব? দুইটা দুইটা পয়েন্ট। তাহলে এখন আমরা যেদিকে কথা বলছি ভিউ নাম্বার 1, আপনারা আমাকে বলেন ভিউ নাম্বার 1 এ কারা আছে? ভিউ নাম্বার 1 এ আছে সিটিজের কথা। কিসের কথা? সিটিজের কথা। তাহলে আমি এখন সিটির কথা বলবো, আমরা একটু সিটির কথাতে যাই। তো পাশে এখানে লিখে ফেলি যে এটা হচ্ছে ভিউ নাম্বার 1, আমি বলে দিলাম এটা হচ্ছে সিটিজ। এখানে আমি বলতে যাচ্ছি না, কারণ এটা হচ্ছে স্ট্রাকচার, চিরন্তন একটা স্ট্রাকচার, সবগুলাতে আমরা ফলো করতে পারি, রাইটিং, ডিসকাস, বদলু যতগুলো আসবে। তাহলে আমি আমাদের ভিউ দিলাম যে আমরা প্রথমে লিখলাম, দেখেন অন দি ওয়ান হ্যান্ড, সবার কাজই হচ্ছে এরকম লিখবেন। দুই রকম ভিউ আসলে প্রথম একটা ওয়ার্ড লিখবেন অন দি ওয়ান হ্যান্ড। কি বলছি? অন দি ওয়ান হ্যান্ড, অন দি ওয়ান হ্যান্ড, সবাই লিখবেন অন দি ওয়ান হ্যান্ড। ওকে, গতদিন আপনাদের আমি বলেছি সবার কাছে আমার একটাই প্রশ্ন, কেন আমি জাঙ্ক ফুড খাই? তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো ওকে, তো গতদিন আমি বলেছিলাম আমি কেন জাঙ্ক ফুড খাই, তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো আমার এটা সুস্বাদু। এর ইংলিশ বলেন, ওয়ান অফ দ্য রিজনস দিয়ে আমি সেন্টেন্স শেখাইছিলাম, বলেন তো। পিডিএফ গুলো কি গ্রুপে শেয়ার করা হবে? হ্যাঁ হবে। আমি এতদিন গ্রুপে ছিলাম না, এজন্য আগের গুলো দেই নাই, বা আগের গুলো এত ম্যান্ডেটরি ছিল না, তবুও আমি আগেরটা দিয়ে দিব, আগের রিসেন্টটা এবং এটা দিয়ে দিব একসাথে। আমি একটা জিনিস বলি, অন দ্য ওয়ান বাদ দেন, আদার বাদ দেন, টাকা দিব। আমি কেন আমি জাঙ্ক ফুড খাই, তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো আমি মনে করি এটা সুস্বাদু, এরকম। অন দি ওয়ান হ্যান্ড মানে কি? এক পক্ষে, আর অন দি আদার হ্যান্ড মানে অন্য পক্ষে, দুই পক্ষের। ঠিক আছে, কি বলছি? তো আপনাদের আগে একটা লেখা শিখাইয়া তারপরে যাই, অন দি ওয়ান হ্যান্ড এর ব্যবহার শিখেন। আমি এজন্য বেসিক একটা নিয়েছিলাম, বা অন দি ওয়ান হ্যান্ড কেন বলি, ওয়ান অফ দ্য সবসময় একটা প্লুরাল সেন্টেন্স দিবেন। এটা যারা পারতেছেন না, যারা বুঝতেছেন, এটা লিখতে লিখতে সেন্টেন্সটা মুখস্থ করুন। ওয়ান অফ দ্য রিজনস, কি বলছি? ওয়ান অফ দ্য রিজনস হোয়াই আই ইট জাঙ্ক, ওয়ান অফ দ্য রিজনস হোয়াই আই ইট জাঙ্ক ফুড ইজ দ্যাট, আমি কেন জাঙ্ক ফুড খাই তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো। আপনারা একটু খেয়াল রাখবেন, ওয়ান এর ভার্ব এখন ও দিয়েছি, ওয়ান এর ভার্ব হচ্ছে ইজ। আর কোন দিন যদি ভার্বের পরে দ্যাট আসে, আপনারা সবাই খাতায় মনে রাখবেন, ভার্বের পরে যদি দ্যাট আসে তার মানে অবশ্যই তারপরে আরেকটা সাবজেক্ট আর একটা ভার্ব লাগবে। বলেন ইট ইজ চিপার, এটা সস্তা। কেন আমি জাঙ্ক ফুড খাই তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো এটা সস্তা। One of the reasons why I eat junk food is that it is cheaper. One of the reasons why I eat junk food is that it is cheaper. Okay. Reza bhai, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আপনি আমাকে একটা সেন্টেন্স বলবেন, যে সেন্টেন্সটা হচ্ছে, কেন আমি এক্সারসাইজ নিয়মিত করি তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো আমি আমার বডিকে ফিট রাখতে চাই। এটা দিয়ে বলেন এইরকম। One of the reason why I exercised every day is that it's আমি আমার বডিকে ফিট রাখতে চাই। one of the reason why I feed my body না না, is আগেরটুকু তো ঠিক ছিল, আপনি কেন চেঞ্জ করতেছেন? দ্যাটের পরে আপনি ওটা বসাইবেন, আমি আমার বডিকে ফিট রাখতে চাই। One of the reasons why I exercise regularly is that I want to keep my body fit. yeah. Okay, so thank you for your participation. এটা আপনি একবার আবার রিপিট করেন না, স্যার ওটা আবার রিপিট করেন যে আমি কেন এক্সারসাইজ করতেছি তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো আমি আমার বডিকে ফিট রাখতে চাই। স্যার আপনার কথা আসলে ক্লিয়ারলি আসে না স্যার। আমি নেক্সট ক্লাসে এটা ঠিক করব, বাই হুক বাই ক্রুক হোক, আমি বুঝতে পারছি কিসের কারণে হচ্ছে। তো আমি স্যার আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি সব শুনতে পাচ্ছি, আমি সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমি আবার বলছি, আপনি আমাকে আবার সেন্টেন্সটা বলেন যে কেন আমি রেগুলার এক্সারসাইজ করি তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো আমি আমার বডিকে ফিট রাখতে চাই। One of the reason why I exercise every day
হুম। is that I want to keep fit my body. Keep my body fit. Keep my body fit. Body fit. ওকে, এখন সবাই পার্টিসিপেট, আপনি আনমিউট করে দিন প্লিজ, মিউট করে দিন। সো এখন একটা সেন্টেন্স সবাই বলেন, আমার সাথে বলেন যে কেন শহরে মানুষ পাস করে, তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো এখানে বেটার এডুকেশন পাওয়া যায়, বা এখানে সিটি বেটার এডুকেশন প্রোভাইড করে। এটা লিখেন। কেন, আমি আবার বলছি, কেন মানুষ শহরে বাস করে তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো বেটার ফ্যাসিলিটিস এখানে পাওয়া যায়, বা সিটি বেটার ফ্যাসিলিটিস প্রোভাইড করে। সবাই সেন্টেন্সটা লিখেন, বাংলা বারবার বলা হবে, আপনার মতো করে লিখেন। কেন মানুষ শহরে বাস করে তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো শহর ফ্যাসিলিটিস বেশি অফার করে। কেন মানুষ শহরে বাস করে তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো one of the reasons why people live in cities is that cities provide better amenities. Nice sentence. Okay. যা তো পড়াই আসলাম তা তো আর এখন আবার পাবেন না। সো বাট আমি পরবর্তী সময় আবার রিক্যাপ করার চেষ্টা করব, ধরার চেষ্টা করেন যতটুকু পারতেছেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ওয়ান অফ দ্য রিজনস মানে দেওয়ার পরে হচ্ছে আপনি হোয়াই নিয়ে আসবেন। কেন আপনি বা কেন মানুষ শহরে বাস করে তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো শহর অনেক ফ্যাসিলিটিস অফার করে বা প্রোভাইড করে। আপনারা জানেন না, এটা 9 ব্যান্ডের রাইটিং স্ট্রাকচার বর্তমান যেটা আছে। এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ আছে, এখানে নাউন ক্লোজ আছে, এগুলো আমি নাই বলি, জাস্ট সেন্টেন্সটা এলাপ করেন, ঠিক আছে? কি বলছি? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সবাই পার্টিসিপেশনের জন্য, মানে ধন্যবাদ। এখন এখানে আমি লিখি, সবাই ম্যাচ করে নেন। one of the reasons why people live in cities, মানুষ শহরে বাস করে তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো is that cities offer, আমরা বলতে cities এর পরিবর্তে দিয়ে নিতে পারি cities offer, কি অফার করে? more better amenities। বলছি বেটার amenities, খাতায় লিখবেন amenities মানে ফ্যাসিলিটিস, amenities মানে হচ্ছে ফ্যাসিলিটিস। ওকে, তো জাস্ট আমি চেক করলাম, আমি এখন জাস্ট হচ্ছে কি আমি আরো এক দুইজনকে নেই, সবাইকে যদিও আমি এনশিওর করতেছি না, বাট মনে আছে আমি কাকে নিয়েছি নেক্সট ক্লাসে, যাতে আমি অন্যদের নিতে পারি। তো বরুণ দাস স্যার, আপনার কাছ থেকে আমি এটা মানে Yes, sir. আপনি আমাকে বলবেন কেন আমি মোবাইল ফোন ব্যবহার করি, তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ করি। One of the reason why I use the mobile phone is that I can communicate with my friends. ফ্রেন্ডস, নাইস সেন্টেন্স। কিন্তু একটা জিনিস হচ্ছে বি কেয়ারফুল, এই ভুলটা করলে কিন্তু মার্ক কমে যাবে। মানে এটা হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য পর রিজনস হয় প্লুরাল হবে, ঠিক আছে? কি বলছি, এন্ড মোবাইল ফোন না বলে বলবেন মোবাইল ফোনস। তো থ্যাংক ইউ ফর ইওর পার্টিসিপেশন, এটা মাথায় রাখবেন। ওয়ান অফ এর পর আমরা হচ্ছে কি দিব? হ্যাঁ স্যার, আমরা যে দুইটা অপিনিয়ন ইন্ট্রোডাকশনে লিখলাম ওই দুইটাই কি আবার মানে লিখবো? হ্যাঁ, ওইটাই হচ্ছে বডিতে আমরা লিখবো। আচ্ছা, এখন হচ্ছে কি আপনাদের একটা কথা বলি, যে এখানে আরো অনেকেই আছেন, যে নাসিরউদ্দিন স্যার, আমি আপনাকে নিচ্ছি। বলেন তো, আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যা করলাম, ইন্ট্রোডাকশনে আমি কি করেছি, যা যা লিখেছি, এখন আমরা লিখবো বডি ওয়ান। তো বডি ওয়ানের প্রথম পয়েন্টটা আমি সবাইকে আবার বলে দিছি, আমি আউটলাইন করেছিলাম। আমি বলে দিয়েছিলাম দুইটা জিনিস, একটা হচ্ছে বেটার এডুকেশন, আর একটা হচ্ছে বেটার হেলথ কেয়ার। তাহলে আপনি বলেন কেন মানুষ শিশুদের শহরে বড় করা উচিত, তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো, আচ্ছা দাঁড়ান, যাদের ব্যাকগ্রাউন্ড সবাই তার সাথে পরিকল্পনা। তো আমি আবার মিউট করছি, আমি আবার নিতে হচ্ছে আরেকজনকে। ঠিক আছে, আমি আবার আসবো আপনাদের সাথে, ঠিক আছে? রত্না সাহা ম্যাডাম প্লিজ।
সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি আমাকে বলবেন কেন শিশুদের শহরে বড় করা উচিত? তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো শহর বেটার ফ্যাসিলিটিস প্রোভাইড করে। Okay. One of the reasons why people live in না না, লিভ cities, এখন তো লিভ না, আমরা মেইন পয়েন্টে আসছি। কেন শিশুদের শহরে বড় করা উচিত হবে, উচিত এটা বলছি। বড় করা উচিত। হ্যাঁ, Sorry. Why children? That's why I আচ্ছা sir. আচ্ছা, ওকে, আপনি একটু মিউট করেন, আমি বলি আপনাদের। এই জিনিসটা শিখে ফেললে হয়ে যাবে। আপনাদের প্রবলেম আছে অ্যাক্টিভ প্যাসিভে, এটা বুঝতে হবে। আমি আমার শিশুদের বড় করি, তার ইংলিশ হবে আই গ্রো মাই চিলড্রেন। ঠিক আছে, কি বলছি? আই গ্রো মাই চিলড্রেন। কিন্তু শিশুদের বড় করা হয়, নিজে নিজে বড় হয় না। তাহলে আমরা বলবো চিলড্রেন, কি বললাম? চিলড্রেন আর গ্রোন। চিলড্রেন আর গ্রো। যখন নিজে নিজে বড় হয় না তখন এম ইজারের পরে ভিত্তি বসাও, চিলড্রেন আর গ্রো। দেখেন, আমি বললাম শিশুদের বড় করা, মানে আমার শিশুদের বড় করা উচিত। আই শুড গ্রো মাই চিলড্রেন। আমার শিশুদের বড় করা উচিত। পরের সেন্টেন্স লিখলাম শিশুদের বড় করা উচিত। কে বড় করবে না, এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে শুরু করেন চিলড্রেন শুড বি গ্রোন। এটা মাথায় রাখবেন, চিলড্রেন শুড বি গ্রোন, শিশুদের বড় করা উচিত। বলেন তো, Children should be grown. should be grown। তাহলে এখন বলেন ওয়ান অফ দ্য রিজনস। আপনি হ্যাঁ, আপনি মিউট করে দিন, সমস্যা নাই, আমি বলি এখন, আমরা শুরু করি। আচ্ছা। ওকে, দেখেন প্রথম পয়েন্টটা আমি নিয়েছি। আমি সারা এসে কিন্তু লিখবো এভাবে, না পারলে আরেক ক্লাসেও ক্লিয়ার হবে, নো ওয়ারিজ। ওয়ান অফ দ্য রিজনস হোয়াই চিলড্রেন শুড বি গ্রোন ইন সিটিজ। কেন শিশুদের শহরে বড় করা উচিত, তার অনেকগুলো কারণের মধ্যে একটি ইজ দ্যাট দিলাম, দেওয়ার পর আমি লিখছি আরবান এরিয়াজ মানে শহর। আরবান এরিয়াজ প্রোভাইড, ওই যে আপনারা সবাই একটু মনে রাখবেন, এটাকেই প্যারাফ্রেজ বলা হয়। আপনারা যদি পারেন না কোনো সমস্যা নাই, এখানে বলছি সুপেরিয়র এডুকেশন মানে বেস্ট এডুকেশন। ওই বেস্ট এডুকেশন কেন মনে হইলো, ওইটাকে প্যারাফ্রেজ করে লিখছি। কিভাবে মনে হইলো? যে প্রোভাইড হাই কোয়ালিটি স্কুলস, স্কিল টিচার্স এন্ড অ্যাডভান্সড লার্নিং রিসোর্সেস। অর্থাৎ কেন শিশুদের শহরে বড় করা উচিত, তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো যে শহর অনেক ভালো ভালো স্কুল প্রোভাইড করে, স্কিল টিচার্স প্রোভাইড করে, অ্যাডভান্স লার্নিং রিসোর্সেস প্রোভাইড করে। ওকে, তাহলে এটা গেল আমার, কি গেল এই সেন্টেন্সটা, এই জিনিসটা কি গেল আমার প্রথম রিজন নাম্বার 1। কি বলছি সবাই মনে রাখবেন, এটারে বলা হয়, আমি যদি একটু উপরে যাই, এটা হচ্ছে আমার রিজন নাম্বার 1। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কি করব, এক্সপ্লেইন করব। কি করব? এক্সপ্লেইন করব। ওকে, তো এক্সপ্লেইন করার ক্ষেত্রে আমি আবার আমার জায়গার মধ্যে আছি, এক্সপ্লেনেশন কি হবে। আচ্ছা, আপনারা আমাকে বলেন যে সবাই একটু, আমি চার্ট লিস্টে সবার কাছে জানতে চাই যে এখানে যদি আপনারা মনে হয় যে এই লাইনটা লিখতে পারবেন না, যে স্যার এই লাইনটা একটু কঠিন মনে হচ্ছে, এভাবে বলবেন ওয়ান অফ দ্য রিজনস why children should be grown in cities is that urban areas provide high quality education। কি বলছি? হাই কোয়ালিটি এডুকেশন। তারপরেই হচ্ছে আপনি আপনার এক্সপ্লেনেশন দিন। আচ্ছা, আপনি যে বললেন কোয়ালিটি এডুকেশন, স্কিল টিচার, অ্যাডভান্স লার্নিং রিসোর্সেস, এই জিনিসটা আপনি একটু ব্যাখ্যা করতে হবে, 1-2 লাইনে ব্যাখ্যা করতে হবে। এই যে লাইনটা আমি যেভাবে বলেছি আপনাদের, এই লাইনে এক্সপ্লেনেশন লাইনে আপনি আপনাদের কম হেল্প করতে পারবেন। এর কারণ হচ্ছে এক্সপ্লেনেশন প্রত্যেকটা স্টুডেন্টের তার নিজের ভেতর থেকে দিতে হয় টপিক অনুযায়ী। তাহলে এখন দেখেন, আমি বলছি চিলড্রেন লিভিং ইন সিটিজ, এক্সপ্লেনেশন করতেছি, শিশুরা যারা শহরে বাস করে ক্যান পার্টিসিপেট, তারা পার্টিসিপেট করতে পারে ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাচ এজ মিউজিক, স্পোর্টস এন্ড টেকনোলজি প্রোগ্রামস। ওই জন্য এটা আমি লার্নিং রিসোর্স ধরে করেছি আর কি। ঠিক আছে, কি বলছি? তো আপনারা আরো টিচারের দিকে নিতে পারেন, স্কুলের দিকে নিতে পারেন, ব্যাখ্যা দিতে পারেন যে শিশুরা শহরে বাস করে তারা, আর একটু দেখেন আমি আপনাদের বলি, এই লেখাটা আইএনজিটা কেন করলাম এটা আমি নেক্সট ক্লাসে বলবো। আপাতত কি বলছি, চিলড্রেন হু লিভ ইন সিটিজ, যারা কিতায় বাস করে, শহরে বাস করে, ক্যান পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাচ এজ মিউজিক, স্পোর্টস এন্ড টেকনোলজি প্রোগ্রামস।
এটা এই লাইনটা হচ্ছে আমার এক লাইনের একটা এক্সপ্লেনেশন, ঠিক আছে কি বলছি। নাও 3 নম্বরে যে জিনিসটা দিব আমরা কি দিব, একটু উপরে যাই আবার টান দিয়ে দেখেন, রিজন নাম্বার 1 দিলাম, তারপরে আমি কি করলাম, এক্সপ্লেনেশন করলাম। এখন আমি কি দিব, সবাই বলেন স্যার এখন আমি কি দিব, এক্সাম্পল দিব। সবাই কমেন্টে বলেন স্যার আমি এখন কি দিব, এক্সাম্পল দিব। এক্সাম্পল, উই নিড টু পুট এক্সাম্পল। ওকে, আমরা এখন কি দিব, এক্সাম্পল। মাথায় রাখবেন কোয়েশ্চেন প্যারাফ্রেজ, তারপরে হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজের পর আমরা কি করছি, আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে অপিনিয়ন দিয়েছি, তারপরে হচ্ছে আমরা আউটলাইনিং করেছি। বডি 1 এর মধ্যে প্রথম রিজন নাম্বার 1 দিয়েছি, আমরা এক লাইন বা 2 লাইনে আমি তাদের কি করব, ব্যাখ্যা করব। নাও উই নিড টু পুট অ্যান এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল প্রোভাইড করব। এখন আপনাদের আমি আবার বলে নেই যে এক্সাম্পলের ক্ষেত্রে আমি একটা জিনিস লিখে দিয়েছি, অপশনাল। মাথায় রাখেন, সবাই মনে রাখেন, অপশনাল, বি কেয়ারফুল। কিন্তু এই অপশনাল মানে আমি বুঝাতে চাইছি আরেকটা জিনিস দেখেন, লিখেছি অপশনাল, 2 বার এক্সাম্পল অপশনাল লিখেছি। অর্থাৎ কারো কারো যদি মনে হয় যে প্রথম পয়েন্ট দেওয়ার পর এক্সাম্পল দিবে, সে দিতে পারবে। কারো কারো মনে হয় যদি না, প্রথম পয়েন্টের পর এক্সাম্পল দিতে চাচ্ছি না, দ্বিতীয় নাম্বার পয়েন্ট দেওয়ার পর আমি কি দিতে পারি, এক্সাম্পল দিতে পারি। তাহলে এটা হচ্ছে আপনাদের রাইটারের উপরে। একই বডি প্যারাগ্রাফে আমার রিকমেন্ডেশন হচ্ছে 2টা এক্সাম্পল দিবেন না। তাহলে হয় প্রথম লাইন দেওয়ার পর মানে প্রথম এক্সপ্লেনেশন করার পর এক্সাম্পল দিবেন, অথবা রিজন নাম্বার 2 দেওয়ার পর কি দিবেন, এক্সাম্পল দিবেন। আমি আপনাদের কি এতটুকু বুঝাতে পারছি যে এক্সাম্পল আমরা কয়টা দিব, একটা দিব। পয়েন্ট নাম্বার 1 এ দিব অথবা রিজন নাম্বার 2 লেখার পর এক্সাম্পল দিব। এটা আমি যে কোনো পয়েন্টের ভিত্তিতে দিতে পারি। কোনটা বেটার হবে? কোনটা মানে অ্যাবসলিউটলি ফাইন, এটা হচ্ছে রাইটার যেটার উপরে ব্যাখ্যা করবে, ঠিক আছে কি বলছি। রাইটার যেটার উপরে যাবে, সে যদি মনে হয় যে আমি এখানে দিলে আমার বেটার হবে, সে এখানে দিবে। যদি কেউ মনে করে না আমি এখানে বেটার না, আমি একটু পরে দিতে যাচ্ছি, তাহলে অনলি ওয়ান এক্সাম্পল, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। হুক বডি 1 এর প্রথম পয়েন্টে, হুক বডি 1 এর দ্বিতীয় পয়েন্টে। আমরা কয়টা পয়েন্ট ডিসকাস ভৌতিক পদ্ধতিতে, এক বডি প্যারাগ্রাফের মধ্যে। ওকে, তাহলে আমি আমার সাথে সাথে আমি কি করে ফেলছি আপনাদের আমি বলি, আপনাদের আমি এই যে এই জায়গার মধ্যে একটা এক্সাম্পল দিয়েছি, ফর ইনস্ট্যান্স। এক্সাম্পলের সিনোনিম ফর এক্সাম্পল। For example, for instance. আচ্ছা, ফর এক্সাম্পলের জায়গায় আমরা কি দিলাম, ফর For ইনস্ট্যান্স। instance. উদাহরণস্বরূপ meaning. হ্যাঁ, এজ এ রেজাল্ট দেওয়া যাবে না, এজ এ রেজাল্ট এই জায়গায় আপাতত দিব না, বাট দিতে পারি আমরা এজ এ রেজাল্ট। কিন্তু এজ এ রেজাল্ট হচ্ছে তার কনসিকুয়েন্স, কোনো কিছুর কারণে, এরকম আমরা বলবো না। আমি বলছি ফর ইনস্ট্যান্স, একটা ব্যাখ্যা দিছি যে মেনি স্টাডি শো দ্যাট, মেনি স্টাডি শো দ্যাট, অনেক গবেষণা দেখা যায়। মেনির সিনোনিম লিখে নিউমেরাস, রাইটিং এ লিখবেন নিউমেরাস। মেনির সিনোনিম NUMEROUS, নিউমেরাস। Numerous studies shows that. Numerous studies shows that. এখন প্রশ্ন হইলো এটা কে দেখাইলো, কোন স্টাডি দেখাইলো, আমরা কি জানি না, আমরা জানি না। এটা কোনো বিসিএস পরীক্ষা না যে এটা কি করতে হবে, যে কাজী নজরুল ইসলামের জন্ম 1899 না 98, ভুল হইলে মার্ক কেটে দিবে, এরকম না। আপনি জাস্ট একটা আপনার এক্সাম্পল বসায় দিবেন, সে কখনো গুগল সার্চ করবে না যে এটা সত্য না মিথ্যা, কখনোই দেখবে না। ওকে, তো মেনি স্টাডিজ শোজ দ্যাট। এক্সাম্পলে যাওয়ার আগে আপনাদের কিছু সেন্টেন্স আবার শেখাতে হবে, এটা হচ্ছে আমার কাজ। এটা না হলে কিছু সেন্টেন্স আপনাদের শেখাতে হবে, যেটা হচ্ছে আমার কাজ, না হলে হবে না। তো আপনারা বলেন যারা জাঙ্ক ফুড খায় তারা মানে বিভিন্ন রোগে ভুগে, তাদের তুলনায় যারা জাঙ্ক ফুড খায় না, মনে আছে আমি গত ক্লাসে বলেছিলাম, যারা বুঝেন নাই আবার আমি, যারা জাঙ্ক ফুড খায় তারা বেশ বিভিন্ন রোগে ভুগে, তাদের তুলনায় যারা খায় না। আমি একটা সেন্টেন্স লিখে তারপর লিখবেন those who, তারপর হচ্ছে একটা সেন্টেন্স দেখেন, তারপর হচ্ছে বুঝে যাবেন যে those who, দেখেন eat junk food, যারা জাঙ্ক ফুড বেশি খায়, এটাকে বলা হয় excessively or extensively. Those who eat junk food excessively are more likely to, অথবা আর বললাম যে এরকম, আমি আপনাদের বলি are likely to suffer, are likely to suffer, are likely to suffer from several diseases than those
those who do not eat অথবা who eat healthy food, who eat healthy food। সেন্টেন্সটা আয়ত্ত নিয়ে আসতে হবে। আর লাইকলি টু মানে সবাই খাতার মধ্যে লিখবেন, আর লাইকলি টু মানে MAY মে, MAY মে। আর লাইকলি টু মিন্স হচ্ছে MAY মে। ওকে, are likely to means হচ্ছে those who eat junk food excessively, those who eat junk food excessively are likely to suffer from several diseases। যেহেতু আমি দেন আনছি এজন্য আমরা বলবো suffer more from, একটা more নিয়ে আসবো, suffer more from several diseases, হ্যাঁ, several diseases than those who eat healthy food। এখন আমাকে বলেন যারা নিয়মিত এক্সারসাইজ করে তারা বেশি দিন বাঁচে তাদের তুলনায় যারা এক্সারসাইজ করে না। দেখুন আমি বলছি those who exercise regularly, ঠিক আছে, কি বলছি, those who exercise regularly, যারা নিয়মিত এক্সারসাইজ করে। একটা এই সেন্টেন্সটা যদি আয়ত্তে নিয়ে আসতে পারে এটা কেমব্রিজ রিডিং এর সেন্টেন্স। আর লাইক না, আর লাইকলি টু, those who exercise regularly, যারা নিয়মিত কি করে এক্সারসাইজ করে, দেখেন তারা বেশি দিন বাঁচে, মানে live longer than those who do not exercise or do not exercise regularly। এটা দিলাম কি regularly, তো রেগুলারলি বারবার বলা দরকার নাই, do not exercise। এই যে সেন্টেন্সটা আমরা দিলাম, আচ্ছা আপনাদের মনে মনে কোনো প্রশ্ন হওয়ার কথা, স্যার আপনি এখানে মোর ব্যবহার করছেন কিন্তু এই সেন্টেন্সে আপনি মোর ব্যবহার করেন নাই, এই সেন্টেন্সে আপনি আর লঙ্গার ব্যবহার করেন। আমি বলি যে শব্দের সাথে আর যুক্ত করা যায় না সেই শব্দের সাথে আমরা মোর ব্যবহার করি। আপনারা কি কোনোদিন বিউটিফুল কে বিউটিফুলার বলেছেন? না, আপনারা বলেছেন মোর বিউটিফুল। আপনারা কি এক্সপেন্সিভ কে কখনো বলেছেন এক্সপেন্সিভার? না, কখনো বলেন নাই, বলছেন মোর এক্সপেন্সিভ। অর্থাৎ যে শব্দের সাথে আর যুক্ত করা যায় না সেই শব্দের সাথে আমরা মোর দিব, কি দিব, মোর ব্যবহার করব। আর যে শব্দের সাথে আর যুক্ত করা যায় সেই শব্দের সাথে আমরা আর কি মোর ব্যবহার করব না। ওকে, লাস্ট একটা সেন্টেন্স কি আপনাদের বলি, বলেন যারা শহরে বাস করে তারা অনেক স্কিল থাকে তাদের তুলনায় যারা গ্রামে বাস করে। বলেন তো, যারা সবাই লিখেন যারা শহরে বাস করে তারা বেশি স্কিল থাকে তাদের তুলনায় যারা গ্রামে বাস করে। সেন্টেন্সটা দেখে দেখে লিখুন। হ্যাঁ, আচ্ছা মিলান আপনাদের সাথে যে আমি লিখলাম those who live in cities, যারা শহরে বাস করে, SITIS cities, তারা মিলবে তাদের জন্য ওয়েলকাম। those who live in cities, দেখেন তারা বেশি স্কিল থাকে বলেন, আর more likely ব্যবহার করে ফেলেন যদি পারেন, আর more likely to be skilled or দেখেন or more skillful বলতে পারে, আর more skillful, হ্যাঁ, and those who live in village, who live in countryside, okay? তাহলে আমরা লিখলাম, দেখেন those who live in cities are more skillful than তাদের তুলনায় আমরা একবার বলেন যারা গ্রামে বাস করে তাদের তুলনায়। নেক্সট, সো আমরা একটু আমাদের উপরে যাই। দেখেন আমি एग्जांपलটা কি রকম দিয়েছি। আমি বলেছি যে many studies shows that those who live in cities, যারা শহরে বাস করে, have a higher success rate, তাদের কি আছে, higher success rate আছে in their careers, তাদের ক্যারিয়ারে, than those who live in village, যারা কান্ট্রি সাইডে বাস করে তাদের তুলনায়। কিসের কারণে? আমি এটাও বলেছি due to the opportunities provided by cities, শহর দ্বারা প্রোভাইড করা কিসের কারণে, অপরচুনিটিজের কারণে তাদের সাকসেস রেট বেশি থাকে তাদের তুলনায় যারা গ্রামে বাস করে। তাহলে এটা ছিল আমার প্রথম কোয়েশ্চন প্যারা, মানে প্রথমে কি লিখছি আমাদের এতটুকু পর্যন্ত আমি মার্ক করে দেই আপনাদের। এই জায়গাটা হচ্ছে আমি প্রথম আমার রিজন নাম্বার 1, তারপরে হচ্ছে আমি এক লাইন বা 2 লাইন, এটা আপনাদের ইচ্ছা, একটা কি হয়তো এক্সপ্লেইন করতে হবে। তারপরে একটা এই एग्जांपलটা যে আমি এখানে দিলাম
এই এক্সাম্পলটা এখানে না দিয়ে অন্য জায়গায় আমরা দিতে পারি। আমি আবার বলছি, বারবার অ্যাডাপ্ট করেন, দোজ হু দিয়ে সেন্টেন্স লিখেন। আমি যতটা রাইটিং দেখাবো আমরা লিখবো, লিখতে লিখতে চলে আসবে। ঠিক আছে, কি বলছি, সবগুলাতে লিখবো, দোজ হু ব্যবহার করবো। ঠিক আছে, ওয়ান অফ দ্য ব্যবহার করব, এটা মাথায় রাখতে হবে। এই যে এক্সাম্পলটা দিয়েছি, আমি চাইলে বা আপনারা রাইটার যারা আছেন লিখবেন, তারা চাইলে এখানে না দিয়ে পরের পয়েন্ট দেওয়ার পর আমরা কি করতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম। সবাইকে বলে দিচ্ছি, বেনিফিট নাম্বার বা রিজন নাম্বার 1 দিছি। এখন আপনারা একটু উপরে যান আবার। এখন আমরা রিজন নাম্বার কত দিব? 2 দিব। রিজন নাম্বার 2 দিব। রিজন নাম্বার 2 শুরু করব কি দিয়ে আমি আপনাদের বলি সব সময়, অ্যানাদার রিজন ইজ দ্যাট। সবাই লিখবেন অ্যানাদার রিজন ইজ দ্যাট। বেনিফিট হলে যদি মনে হয় যে বেনিফিট দিবেন, অ্যানাদার বেনিফিট ইজ দ্যাট, সোজা কথা, অ্যানাদার রিজন ইজ দ্যাট। অ্যানাদার রিজন ইজ দ্যাট দেওয়ার পর আপনারা সবাই বলেছেন সিটিজ কি হয় স্যার, আপনি প্রথম দিকেই বলে ফেলেছেন যে ওই যে শুরুর দিকে। আমি আবার বলছি, স্যার কি কি লিখছেন, একটা লিখছি সুপেরিয়র এডুকেশন, আরেকটা লিখছি হেলথ কেয়ার। তাহলে এখন আমি কিসের কথা বলবো? হেলথ কেয়ারের কথা বলবো। দেখেন আমি হেলথ কেয়ারের কথা বলতেছি। কিরকম হেলথ কেয়ারের কথা বলতেছি? যে অ্যানাদার রিজন ইজ দ্যাট cities offer better hospitals and medical services. Cities offer better hospital and medical services. তাহলে এটা দেওয়ার পর এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে কি রিজন নাম্বার 2, বডি প্যারাগ্রাফ নাম্বার 1। তারপরে হচ্ছে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, দেখেন আর লাইনে ব্যাখ্যা দিচ্ছি, চিলড্রেন ইন আরবান এরিয়াস ক্যান ইজিলি রিসিভ ভ্যাকসিনেশন। তারা সহজে টিকা নিতে পারে, and specialist care নিতে পারে, রেগুলার হেলথ চেকআপ করতে পারে, which are not widely available in villages. ভিলেজ এরিয়াতে যেগুলো সহজে পাওয়া যায় না। তাহলে এই যে লাইনে আমি ব্যাখ্যা দিলাম, তাহলে কি এখন আবার স্যার এক্সাম্পল লাগবে? না, আমি এক্সাম্পল অলরেডি দিয়ে দিয়েছি, আর দিব না এক্সাম্পল। ঠিক আছে, কি বলছি? ওকে। তারপরে দেখেন একটা লাইন দিচ্ছে, এটা আপনারা লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এই লাইনটা অনেকে বলতে পারে স্যার সিটিতে তো অনেক প্রবলেম আছে, এজন্য আমি বলছি অলদো সিটি লাইফ মে এক্সপেরিয়েন্স অথবা হ্যাভ যে কোনো একটা পলিউশন এন্ড ট্রাফিক কনজেনশন। যদিও শহরে অনেক পলিউশন আছে, ট্রাফিক জ্যাম আছে, দিস ইস্যুস ক্যান বি কন্ট্রোল থ্রু প্রপার ম্যানেজমেন্ট। এই লাইনটা এক্সট্রা, এই লাইন না দিলে আপনাদের কোনো সমস্যা হবে না, জাস্ট দুইটা পয়েন্ট ব্যাখ্যা করবেন। আমি বলতেছি অনেক সময় প্রশ্ন রাইজ হয় যে আপনি তো সুবিধার কথা বর্ণনা করলেন, অনেক সময় অসুবিধা হতে পারে, সো আমি এটাকে মার্ক করে আন্ডারলাইন করে দিচ্ছি যে these lines are extra, এটা আমার দরকার নাই, কোনো দরকার নাই। এখানেই শেষ, এখানেই আমার বডি প্যারাগ্রাফ শেষ। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ কি শেষ হইল? 1। তো আপনারা বলেন তো, ইজ ইট ক্লিয়ার? বডি প্যারাগ্রাফ 1 কি ক্লিয়ার? নাবিলা ম্যাম, when will the class end? Is there any problem? আপনি আমাকে বলেন। কিন্তু আমার যখন করতে যায় তখন মনে হয় দুনিয়ার সবথেকে কঠিনটা করতেছি। যত দুনিয়ার কঠিন কাজ করবেন ততই সহজ হবে। ইউ হ্যাভ টু জাম্প ইন, আপনাকে জাম্প করতে হবে। তো আমি কনক্লুশন এবং বডি প্যারাগ্রাফ 2 আজকে দেখাবো না, আমরা কি দেখছি বডি 1 এবং ইন্ট্রোডাকশন দেখাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে ওটা দেখবো। তারপর হচ্ছে আপনাদের আমি হোমওয়ার্ক দিব, ওইগুলা শুধু বডি 1 করবেন এবং কি করবেন, ইন্ট্রোডাকশন করবেন। বডি 1 এবং ইন্ট্রোডাকশন করবেন সবাই। তো আমি সবাইকে একটু আনমিউট করি। আই হ্যাভ টু আমি আপনাদের কাছে আমি কিছু কোয়েশ্চেন নিতে হবে সবার কাছ থেকে, সো আমি একটু শুনি কি করা যায়। কিন্তু 1 বাই 1 সবাই 1 বাই 1 কোয়েশ্চেন করবেন, তো এটা হচ্ছে কি মূল কাজ। আর কেউ কিন্তু উপরে উপরে প্রশ্ন করবেন।